আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা একটু কমেন্টে দ্রুত জানিয়ে ফেলো আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, দুটো জিনিস এনশিওর করো। এবং তোমরা কে এইচএসসি কততম ব্যাচ সেটাও আমাদেরকে একটু দ্রুত জানিয়ে ফেলো। আমরা দ্রুত ক্লাস শুরু করব। তোমরা একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো যে তুমি কোন ব্যাচের এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। ওকে, তোমরা সবাই বলতেছো যে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। সো আই এম গোয়িং টু স্টার্ট দ্য ক্লাস। তো আমি তোমাদেরকে কি পড়াবো, সি প্রোগ্রামিং এই চ্যাপ্টারটা পুরোটা শেষ করে দিব আমি এবং উচ্ছ্বাস ভাইয়া। তো এই চ্যাপ্টারটার প্রথম 50% পড়াবো আমি এবং পরবর্তী 50% পড়াবে উচ্ছ্বাস ভাইয়া। তো প্রথম দিকে কিন্তু অনেক থিওরি আছে, হ্যাঁ, তারপরে একটা সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার, কোডের বেসিক, এগুলো সব কিছু আমি পড়াবো। এবং ফার্স্টের দিকে অনেকগুলো জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দিব। তো আমরা চলো ক্লাসটা শুরু করে ফেলি। তো প্রথম প্রশ্ন, ভাই আপনি কোন বইটা ফলো করতেছেন? তোমার কাছে যেই বই আছে সেই বই থাকলেই হবে। তারপর আমি একটা রেফারেন্স বুক হিসেবে আমি অক্ষরপত্রের বইটা ফলো করতেছি। হ্যাঁ, কামরুজ্জামান স্যারের, মাসুদ রানা স্যারের অক্ষরপত্র যে বইটা রয়েছে, আমি সেই বই লেটেস্ট যে এডিশন 2024 সালের, সেইখান থেকে তোমাদেরকে বিভিন্ন ধরনের স্লাইড আমি দেখাবো। এটা পাশাপাশি আমি আমার মতো করে অনেক কিছু থিওরি তোমাদেরকে বুঝাবো। তো তোমাদের এই বইটা কেনাটা ম্যান্ডেটরি না, যার কাছে আছে সে চাইলে এখন বইটা খুলে রাখতে পারো, আর যার কাছে অন্য কোনো বই আছে তুমিও তোমার ওই বইটা খুলে রাখতে পারো। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসে শুরু করে ফেলি। প্রথমত হলো এই চ্যাপ্টারে আমরা পড়বোটা কি। এই চ্যাপ্টারে যা যা পড়বো সবকটা কিন্তু ইনিশিয়ালি দেওয়া আছে। হ্যাঁ, এই চ্যাপ্টারে আমরা পড়বো হলো গিয়ে তোমার বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার, অ্যালগোরিদম, ফ্লো চার্ট, চলক, ধ্রুবক, অপারেটর, লুপিং, অ্যারে, এগুলো সব কয়টা আমরা শিখবো। ঠিক আছে, আমরা কম্পিউটারে অনেক ধরনের কাজ করে থাকি। এই কাজগুলোর মধ্যে রয়েছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, তারপরে বিভিন্ন ধরনের প্রসেসিং, সফটওয়্যার চালানো, হ্যাঁ, ভিডিও এডিটিং, যতগুলা কাজ আছে সবগুলো কিন্তু কম্পিউটার অ্যাকচুয়ালি বাইনারি পদ্ধতিতে ইনিশিয়াল একটা স্টার্টিং হয়ে থাকে। হ্যাঁ, পরবর্তীতে আস্তে আস্তে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ থেকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পেলাম, আমরা ইন্টারমিডিয়েট লেভেলের আমরা ল্যাঙ্গুয়েজ পেলাম, আমরা হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ পেলাম। ঠিক আছে, আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। তো যত কিছু বলো না কেন, সব কিছুর মূল ছিল কিন্তু মেশিন ভাষা, যেটা কিন্তু হতো 0 1 এভাবে কিন্তু হতো। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমরা কি শিখতেছি? আমরা শিখতেছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাইয়া এইটা কেমন ভাষা? এই ভাষা দিয়ে কি আমি আমেরিকা কারোর সাথে কথা বলতে পারবো? এই ভাষা দিয়ে কি আমি অস্ট্রেলিয়া কারোর সাথে কথা বলতে পারবো? উত্তর হচ্ছে না। এটা দিয়ে তুমি কম্পিউটারের সাথে কথা বলতে পারবা। সো এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কম্পিউটারের সাথে কথা বলে থাকি। কম্পিউটারকে বলি, ওহে কম্পিউটার তুমি এই কাজ করো, তুমি এই কাজ করো না, এই কাজটা এইভাবে করো। এইগুলাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রথম আমরা যে টপিকটা পড়বো সেই টপিকটা আসলে কি, যে এক একটা যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ধারণা। হ্যাঁ, তো তোমাদেরকে আগে একটু বলি প্রোগ্রামটা কে আবিষ্কার করছে। এটা আবিষ্কার করছে কিন্তু একজন মেয়ে, কোনো ছেলে না। হ্যাঁ, তার নাম কি? আডা লাভলেস। ঠিক আছে, একজন মহিলা, উনি সর্বপ্রথম কিন্তু প্রোগ্রাম আবিষ্কার করেছিলেন। তো এর জন্য এক বিভিন্ন ধরনের মিম আছে যে আসলে প্রোগ্রামিং কেন কঠিন, কারণ হলো একটা মেয়ে আবিষ্কার করছে এবং মেয়ের মন বোঝা খুবই কঠিন। ঠিক আছে, বা মেয়েদের ভাষাটা খুবই কঠিন হয়ে থাকে, এরকম একটা মিম আছে। হ্যাঁ, প্রোগ্রামিং যদি ছেলে আবিষ্কার করতো তাহলে কিন্তু ভাষাগুলো খুবই ইজি হতো। যাই হোক, জোকস এপার্ট, মেয়েরা আবার কিন্তু অ্যাটাক খাইও না। আমরা ফার্স্টে যেটা পড়বো যে প্রোগ্রামিং এর ধারণা, যে প্রোগ্রামিংটা আসলে কি, এটা কি খায় নাকি মাথা দেয়। তো এই বইয়ে অনেক কিছু থাকবে, আমি এত কিছু লাইন ধরে ধরে পড়াবো না, তোমাদের গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াবো, আর বাকিটা আমি আমার মতো করে বলে দিব। ঠিক আছে, কম্পিউটারের যে অনেকগুলো পার্ট আছে, হ্যাঁ, ইনপুট ইউনিট আছে, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ আছে এবং আউটপুট ইউনিট আছে, এগুলো আগে আমি আমার মতো করে বলি, তাহলে তোমরা প্রোগ্রাম কি সেটা বুঝতে পারবা। একটা কম্পিউটারে আমরা আগে ইনপুট দেই যে কম্পিউটার তুমি এই কাজটা করো। তো ও কি করে, সেই ইনপুটটা নেওয়ার পর কোনো একটা প্রসেস করে, তারপর সেটাকে আউটপুট হিসেবে দেখায়। ঠিক আছে, তার মানে ব্যাপারটাকে আমরা এভাবে বলতে পারি যে কম্পিউটারকে আমরা কোনো একটা প্রসেসের ভিতরের মধ্যে দিয়ে নিয়ে যাই। ঠিক আছে, সো আমরা ইনপুট দেই এবং পরবর্তীতে আমরা আউটপুট হিসেবে কিছু পাই। হ্যাঁ, তাহলে কম্পিউটারের
যে মূল মূল ভিত্তি আমরা বলতে পারি প্রসেসগুলো আসলে তিনটা, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে প্রসেস, আর একটা হচ্ছে আউটপুট। আচ্ছা, এই যে ঘটনা ঘটতেছে এটা প্রোগ্রামের মাধ্যমে ঘটে। হ্যাঁ, আমি একটা প্রোগ্রাম যদি রান করে দিই, দেন সেই প্রোগ্রামে আমরা ইনপুট দিই, সেটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, এবং দেন অ্যাট লাস্টে আমরা একটা আউটপুট পাই। ঠিক আছে, এটা হচ্ছে ক্লিয়ার আইডিয়া। তো আমরা একটুখানি পড়ি কম্পিউটারে কি কি থাকে। সিপিইউ থাকে, সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, এইটা কিন্তু কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখন তোমার মোবাইলে কি কোনো সিপিইউ আছে? আনসার ইয়েস আছে। ক্যালকুলেটর কি সিপিইউ আছে? আছে। প্রত্যেকটা কম্পিউটার বলতে অ্যাকচুয়ালি গণনাকারী যন্ত্র বলা হয়ে থাকে, সব কটা কম্পিউটারের মধ্যে সিপিইউ থাকবে। এইটা ছাড়া তুমি কোনো ধরনের ক্যালকুলেশন করতে পারবে না। তাহলে আমরা যদি একটুখানি সংগঠন, কম্পিউটার যে স্ট্রাকচার, সেটার দিকে একটু তাকাই, কি কি দেখতে পাবো বলো তো? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, আমি সেগুলো পরে পড়াবো। তার আগে দেখো এখানে কি দেখতে পাচ্ছ? ইনপুট দেখতে পাচ্ছ। আমরা ইনপুট দিব কম্পিউটারকে, কম্পিউটার কোন একটা প্রসেস করবে, অ্যান্ড দেন পরবর্তীতে সেটা আউটপুট হিসেবে দেখাবে। এবার দেখি যে কি কি টাইপের সে প্রসেস করে থাকে। সে কন্ট্রোল ইউনিট রয়েছে, এই ইউনিটটা কি করে? বিভিন্ন ধরনের কাজগুলো কন্ট্রোল করে। তারপর কি করে থাকে? গাণিতিক এবং যুক্তিমূলক অংশকে সে ক্যালকুলেশন করে, প্রসেস করে। ঠিক আছে, এবং কি আছে? মেমোরি ইউনিট রয়েছে। এই মেমোরির মধ্যে আবার অনেক কিছু আছে, তোমরা জানো র্যাম আছে, রোম আছে, হ্যাঁ, তারপর হচ্ছে রেজিস্টার আছে, ফ্লিপ ফ্লপ আছে, এগুলো সব আমরা আস্তে আস্তে পড়বো। তো আমরা তাহলে মোটামুটিভাবে কম্পিউটার সংগঠনের বেসিকটা আমরা জেনে ফেললাম। তাহলে পরীক্ষা কিভাবে আসতে পারে? আমি কিন্তু তোমাদের একবার ধরে ধরে পড়াবো। এই সি প্রোগ্রামিংটা হবে এ টু জেড। এটা কিন্তু কোনো ওয়ান শট টাইপের না যে ভাইয়া 2-3টা ক্লাস আমরা শেষ করে ফেলবো। এটা হবে এ টু জেড, মানে তোমাদেরকে ক পড়াবো, খ পড়াবো, অবজেক্টিভ পড়াবো, বোর্ড সিকিউ করাবো, বোর্ড এমসিকিউ করাবো, সব করাবো এ টু জেড। কখর প্রতি অনেক বেশি গুরুত্ব দিব। যেমন এখানে আমি যে জিনিসটা পড়ালাম, এগুলো পরীক্ষা কিভাবে আসতে পারে? আসতে পারে যে কম্পিউটারের যে আদান প্রদান হয়ে থাকে, তথ্য আদান প্রদান হয়ে থাকে, এটাকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি এবং প্রত্যেকটার ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে ইনপুট ইউনিট নিয়ে পরীক্ষা একটা ক বা খ আসতে পারে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নিয়ে একটা ক খ আসতে পারে, আউটপুট নিয়ে একটা ক খ আসতে পারে। তো আমি একটা এক্সাম্পল হিসেবে তোমাদেরকে দেখাই। এই যে ইনপুট ডিভাইস, যে কম্পিউটার ইনপুট ডিভাইস বলতে কি বুঝো, তখন তুমি এইগুলো পড়বা। আমি একটু তোমাদের কমেন্ট দেখি, আমাদের সাথে 51 জন লাইভে যুক্ত আছো, যাক দেখে ভালো লাগছে। একজন কোর্স করেছে, ভাইয়া এইটা কোন বই থেকে পড়াইতেছে? ভাইয়া এটা অক্ষরপত্র বই থেকে পড়াচ্ছি। ঠিক আছে, অক্ষরপত্র যে বইটা রয়েছে সেখান থেকে আমি পড়াচ্ছি। তো চলো আমরা শুরু করে ফেলি। হ্যাঁ, আমরা একটা ক খ দেখব। তো ফার্স্ট অফ অল টপিকের নাম কি? ইনপুট ডিভাইস। যে সকল ডিভাইসে আমরা ইনপুট দেই, হ্যাঁ, সেই সকল ডিভাইসগুলো ইনপুট ডিভাইস। সহজ বাংলা ভাষায় মানে কি? ও কিছু একটা ইনপুট নিতে পারে। তো আমরা এক্সাম্পল হিসেবে কি বলতে পারি? স্ক্যানার। স্ক্যানার কি করে থাকে? ও কোনো কিছু একটা স্ক্যান করে। যেমন কোনো একটা ডকুমেন্টকে যদি তুমি স্ক্যান করতে চাও, ধরো তোমার হচ্ছে এসএসসি রেজাল্ট শিটটাকে তুমি স্ক্যান করতে চাও, তাহলে কি করবা? যে স্ক্যানার থাকে ওটার উপর তুমি রেজাল্ট শিটটা রাখবা, ওটা স্ক্যান করবে, দেন ওটা পিকচার বা পিডিএফ হিসেবে সেটা সেভ হয়ে যাবে। তাহলে স্ক্যানার কি করতেছে? কিছু একটা ইনপুট নিচ্ছে, সে কিছু একটা ইনপুট নিচ্ছে। তারপর OMR, OMR এর মিনিং কি? কেউ একজন কমেন্টে বলো তো, কমেন্টে বলো। OMR এটা পূর্ণরূপ। আইসিটিতে পূর্ণরূপ খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু দ্রুত কমেন্টে জানাও ভাইয়ারা। OMR এটার মিনিং দ্রুত কমেন্টে জানাও, মিনিংটা দেখি কে পারো, কেউ গুগল করবে না। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানাও OMR এর মিনিং কি। ভাইয়া আমি কিন্তু এসে পড়ছি, তোমাদেরকে বলছিলাম OMR এর মিনিংটা বলতে। তোমরা অনেকে বলছো যে ভাইয়া জানি না, তোমরা OMR শিট ইউজ করো না, যে অবজেক্টিভের জন্য ব্যবহার করে থাকো। আমি একটু দেখি তোমাদের কমেন্টগুলো দেখি।
ভাইয়া জানি না, এইচএসসি 26 এর অনেকজনকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা দেখি কেউ জানো না, তো গুগল করো। না জানলে এখন গুগল করো। দেখো, ওতে হচ্ছে অপটিক্যাল, ওতে হলো অপটিক্যাল, অপটিক্যাল, এমতে হচ্ছে মার্ক, আর আরতে হচ্ছে রিকগনিশন। ঠিক আছে, রিকগনিশন। তাহলে আমরা ওএম এর মিনিংটা কি জানলাম? অপটিক্যাল, মার্ক, রিকগনিশন। অপটিক্যাল মানে হচ্ছে আলো, মার্ক কোনো কিছু একটা চিহ্নকে বোঝাচ্ছে, হ্যাঁ। রিকগনিশন মানে কি? ডিটেক্ট করা। ঠিক আছে, তার মানে তুমি যদি কোনো একটা এমসিকিউর এ বি সি ডি এর মধ্যে তুমি যদি বিটাকে ভরাট করো এবং এটাকে যদি আমরা ওএমআর মেশিনের মধ্যে নিয়ে যাই, তখন ওএমআর মেশিন ডিটেক্ট করে ফেলবে তুমি বি দাগাইছো। যদি তুমি সি দাগাও, ও ডিটেক্ট করে ফেলবে তুমি সি দাগাইছো। হ্যাঁ, যদি যদি তুমি সঠিক দাগাও তাহলে সেটা তোমাকে মার্ক দিবে, আর যদি তুমি ভুল দাগাও তাহলে কিন্তু সেটা কেটে ফেলবে। সো এইভাবে ওএমআর মেশিন গুলা কাজ করে থাকে। ঠিক আছে, এখন ওএমআর মেশিন তাহলে ইনপুট হিসেবে কিছু একটা নিচ্ছে। কি নিচ্ছে? তোমার যে দাগানো গুলো আছে সেগুলোকে ইনপুট হিসেবে নিচ্ছে। সো এর ফলে তোমাদের কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে ওএমআর মেশিনটা একটা কি, একটা ইনপুট ডিভাইস। এবার আসো ওসিআর, এটার মিনিংটাও এখন আমরা শিখবো। আমি আবারও বলি, তোমাদের কিন্তু এই যে পূর্ণরূপ গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ অবজেক্টিভের জন্য প্লাস পয়ের জন্য। হ্যাঁ, ওইখানে কি ছিল? মার্ক রিকগনিশন, আর এটা হলো অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, ক্যারেক্টার। তো ওসিআর কিন্তু গুগলের অনেক ধরনের সার্ভিসের মধ্যে আছে, যেমন গুগল লেন্স, গুগল লেন্সে কিন্তু ওসিআর আছে। ওসিআর জিনিসটা আমি গুছাইয়া বলি। ধরো তোমার ফোনে তুমি কি করলা, কোনো একটা লিখা, ইংলিশ একটা লিখা তুমি কি করলা, ছবি তুললা। ছবি তোলার পর তোমরা গুগল ক্রোমে চলে যাবা। আমি তোমাকে এক্সাম্পল হিসেবে দেখাবো যে ধরো আমি গুগল ক্রোমে গেলাম, গিয়ে এই জায়গাটা আছে না গুগল লেন্স, এই লেন্সে এখানে ক্লিক করবা, গুগল লেন্সে এখানে ক্লিক করবা। ক্লিক করার পর তুমি ধরো একটা ছবি তুলছিলা, হ্যাঁ, সেটা কি করবা, এখানে আপলোড করবা, আপলোড আ ফাইল। এখানে ধরো একটা ফাইল তুমি আপলোড করবা। ঠিক আছে, হ্যাঁ। তো আমি ধরো এখান থেকে কোন একটা ফাইল, কোন একটা পিকচার আমি টেনে নিয়ে যাই। ঠিক আছে, কোন একটা পিকচার ধরো আমি টেনে তোমাদেরকে দেখাই যেখানে ইংলিশ লেখা আছে, এমন একটা পিকচার তোমাদেরকে দেখাই। ধরো যে পিকচার আমাদের ক্র্যাক ডিউর একটা পিকচার এখানে আমি নিলাম। এখন আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি এখানে যে ইংলিশ লেখাগুলো আছে সেগুলাকে, ইংলিশ বাংলা যে কোনো ভাষা লেখা, আমি সেগুলাকে আলাদা করতে চাই। তো সেই ক্ষেত্রে এখানে দেখো টেক্সট আমাকে একটা অপশন আছে। হ্যাঁ, এটা মোবাইলে করতে পারো, কম্পিউটারে করতে পারবা। তুমি টেক্সটে ক্লিক করবা। টেক্সটে ক্লিক করলে এই পিকচারের মধ্যে যত টেক্সট আছে ও ওসিআর পদ্ধতিতে ডিটেক্ট করে ফেলবে। যেমন দেখো এই যে ক্র্যাক এগ্রি, এই লেখাটার মধ্যে একটা দাগ আসছে। ঠিক আছে, এই যে আমি এখানে ক্লিক করছি, এই দেখো এখানে ক্র্যাক এসে পড়ছে, ক্র্যাক নিয়ে সব ডিটেলস এসে পড়ছে। তারপর আমি ধরো মডেল, হ্যাঁ, এই দেখো আমি মডেলের মধ্যে ক্লিক করলাম, দেখো মডেল নিয়ে সব এসে পড়ছে। মানে এটা কিন্তু একটা পিকচার ছিল, কিন্তু ও লেখাগুলো ডিটেক্ট করতে পারতেছে। আমরা চাইলে এখান থেকে পুরোটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, এটা পুরোটা আমরা চাইলে সিলেক্ট করতে পারবো। ওকে, এই টেক্সটের মধ্যে যদি আমি ক্লিক করি, দেখো সিলেক্ট অল টেক্সট আমাকে একটা অপশন আসছে। আমি যদি ক্লিক করি তাহলে কি হবে, আমার পুরো লেখাটাই, এই যে কপি টেক্সটে ক্লিক করলে এখানে যত লেখা আছে সব কয়টা কপি হয়ে যাবে। বা তুমি যদি চাও যে ভাই আমি পুরোটা আমি কপি করবো না, আমি এতটুকু কপি করবো, ঠিক আছে, তাহলে এখান থেকে ধরে এতটুকু তুমি কপি করবা, দ্যাটস ইট। সো এই যে প্রসেসটা, আমি যে তোমাদেরকে প্রসেসটা দেখাইলাম, এই প্রসেসটাকে কি বলে? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন। এখন তোমার প্রশ্ন, ভাইয়া এটা কেমনে ইনপুট হইলো? কারণ আমি একটা পিকচার ইনপুট হিসাবে গুগলকে দিছি, দেন গুগল কি করছে, আউটপুটে আমাকে কিছু লেখা দেখাইছে। তাহলে ওসিআর কি? ওসিআর হচ্ছে একটা ইনপুট। ঠিক আছে, আচ্ছা এবার আসো লাইট পেন, জয়স্টিক, কার্ড। জয়স্টিক কি করে? তুমি জয়স্টিক দিয়ে যখন গেম খেলো, তো তুমি কি করতেছো, যখন এদিকে ডানে নিচ্ছ তখন তুমি ওকে একটা ইনপুট দিচ্ছ যে তুমি ডানে যাও, গাড়ি তুমি ডানে যাও, বামে যাও। ঠিক আছে, তারপরে কি আছে? কার্ড রিডার। তোমরা কার্ড রিডার আসলে কার্ড রিডার যুগে তোমরা ছিল না, কার্ড রিডার যুগে আমরা ছিলাম। মানে ধরো তুমি ল্যাপটপে কোন একটা মেমোরি কার্ড ঢুকাতে চাও, তখন কিভাবে করতাম? তখন কার্ড রিডার নামক আলাদা একটা ছোট একটা যন্ত্র, ছোট্ট একটা জিনিস আছে, ওটার মধ্যে আমরা মেমোরি কার্ড ঢুকাই দিতাম, তারপর ওইটাকে আমরা কি করি, ল্যাপটপ বা কম্পিউটারে দেই। এখন পেন ড্রাইভের যুগ, সো কার্ড রিডার তেমন একটা ব্যবহার করা হয় না। এইটাও কি ইনপুট ডিভাইস, কারণ ইনপুট হিসাবে তুমি ব্যবহার করতেছো। তারপর ডিজিটাল ক্যামেরা কি করে থাকে? সে ইনপুট হিসাবে সে ছবি নেয়, ভিডিও নেয়। ওয়েবক্যাম কি করে? ইনপুট হিসাবে সে ছবি নেয়। মাইক্রোফোন কি করে? সে ইনপুট হিসাবে কথাটাকে সে ডিটেক্ট করে। যেমন এই যে আমার এখানে একটা মাইক লাগানো আছে, এটা কি কোনো আউটপুট ডিভাইস না, এটা একটা ইনপুট ডিভাইস, কারণ ও আমার কথাগুলা ইনপুট হিসাবে নিচ্ছে। আমার যে ভয়েস সিগন্যালটা আছে এটা কি সাউন্ড ওয়েভ, এই সাউন্ড ওয়েভ এই মাইকের মধ্যে ঢুকতেছে, তারপর সেটাকে প্রসেস করতেছে, করে এটাকে সে কিন্তু সাউন্ড ওয়েভ থেকে সেটা ইলেকট্রিক্যাল ওয়েভে সেটা কনভার্ট করতেছে। ঠিক আছে, সো ইনপুট হিসেবে আমার ভয়েস নিচ্ছে, তাহলে এটা একটা ইনপুট ডিভাইস। ওকে, তাহলে ইনপুট ডিভাইসের সব কটা উদাহরণ তোমাদেরকে ব্যাখ্যা করা শেষ। এখন চলে যাব আমরা কি সিপিইউ বা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ।
ওই যে কম্পিউটার তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, যে নিচে আমার সিপিইউ আছে, এই যে একটা বাক্সর মতো যে থাকে না কম্পিউটারে, সেটা হচ্ছে সিপিইউ। সিপিইউর মধ্যে দুনিয়ার সব কাজগুলা হয়ে থাকে। কি কি কাজ চলো আমরা একটু দেখি, এটা পরীক্ষা আসতে পারে অনুধাবনের জন্য, লিখে ফেলো, অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ খ। হ্যাঁ, যে সিপিইউর কাজগুলি ব্যাখ্যা করো, এভাবে পরীক্ষা আসতে পারে। তখন তুমি কি লিখবা, যে গাণিতিক ও যুক্তিযুক্তমূলক অংশটুকু সে করে থাকে, সে কন্ট্রোল ইউনিট অংশটুকু সে করে থাকে, এবং মেমোরি ইউনিটটুকু, ঠিক আছে। বা পরীক্ষা আসতে পারে যে সিপিইউর 3টি অংশের বর্ণনা লিখো। তখন তুমি ফার্স্টে কি লিখবা, গাণিতিক ও যুক্তিযুক্ত অংশ, অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট, যেটাকে আমরা সংক্ষেপে ALU বা আলু বলে থাকি, ঠিক আছে। অ্যারিথমেটিক এন্ড লজিক্যাল ইউনিট। তো এই অংশটুকুতে কি হয়, গাণিতিক যত ব্যাপার স্যাপার আছে এবং যুক্তিযুক্ত যত ব্যাপার আছে সবগুলা এখানে ঘটে থাকে। অর্থাৎ তুমি যখন একটা সফটওয়্যার চালাও, সে সফটওয়্যারের ইন্টারনাল অনেক ক্যালকুলেশন হয়, সেগুলা ALU এর মধ্যে হয়। তারপরে কি হয়, যুক্তিমূলক কাজ, কোন একটা যুক্তি বা একটা লজিক, বিভিন্ন ধরনের লজিক গেট আছে না, এন্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, এক্সর গেট, এগুলো অনেক জায়গায় কাজে লাগে। এই যুক্তিমূলক কাজগুলোও কিসের মধ্যে হয়ে থাকে, সিপিইউ এর মধ্যে হয়, ঠিক আছে। তার মানে আমরা সিপিইউ কে 3টা ভাগে ভাগ করতেছিলাম, 3টা অংশে ভাগ করতেছিলাম। ওটার মধ্যে প্রথম অংশটা হচ্ছে ALU, ঠিক আছে। ওটার মধ্যে প্রথম অংশটাকে আমরা ALU বলতেছি। আচ্ছা, তারপরে আমরা কি বলতেছিলাম, ALU কে আবার 2টা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে গাণিতিক কাজ করে আর একটা হচ্ছে যুক্তিযুক্ত কাজ করে। তাহলে ALU আমাদের শেষ। এবার 2 নম্বর পয়েন্টে কি, কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি কাজ করে থাকে, কম্পিউটারে বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে। কন্ট্রোল ইউনিট কি করে, কম্পিউটারে বিভিন্ন অংশের মধ্যে তথ্য আদান প্রদান করে এবং তথ্য প্রবাহের দায়িত্ব পরিচালনা করে, ঠিক আছে। তারপর দেখো, কন্ট্রোল ইউনিট মেমোরি থেকে একের পর এক নির্দেশ পড়ে এবং সেই অনুযায়ী সে ইনপুটকে, এই যে কাজটা, সেটা সে কাজ করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করতে বলে, ঠিক আছে। এটা হচ্ছে কন্ট্রোল ইউনিটের কাজ। তাহলে আমি যদি একটু সামারি আকারে তোমাদেরকে বলি, যে এইটা যদি আমাদের কন্ট্রোল ইউনিট হয়ে থাকে, ও কি কাজ করে থাকে, ও মেমোরিকে রিড করে, যে মেমোরির মধ্যে কি আছে সে এটা রিড করে, ঠিক আছে। আমি একটু সামারি আকারে লিখতেছি, কন্ট্রোল ইউনিটের কাজটা, সে মেমোরিকে রিড করে, সে বিভিন্ন তথ্য আদান প্রদান করে থাকে, ঠিক আছে। তো যদি বলো ভাই অনুধাবন আকারে লেখা দেন, তাহলে খুব ভালো হয়। তাহলে নাম্বার 1 কি করে, সে মেমোরি কি করে, রিড করে। নাম্বার 2, সে কি করে, তথ্য আদান প্রদান করে, বইয়ের মধ্যে এভাবে মানে পয়েন্ট আকারে লেখা নাই, আমি লিখে দিচ্ছি, তথ্য আদান প্রদান করে, ঠিক আছে। তাহলে আমরা কি শিখতেছি, কন্ট্রোল ইউনিটের কাজ। এগুলো নোট করো, আমার সাথে সাথে ক্লাসে নোট করো, কন্ট্রোল ইউনিটের কাজ, এটা কি অনুধাবনের জন্য, ওকে। আচ্ছা, তাহলে 2টা পয়েন্ট লিখে দিলাম, আরেকটা পয়েন্ট হলে হয়ে যাবে। আরেকটা পয়েন্ট কি বলো দেখি, সে ALU এবং যুক্তিমূলক অংশ, হ্যাঁ, ইনপুট ব্যবস্থাকে কাজ করার জন্য নির্দেশ দেয়। তাহলে আমরা এটা বলতে পারি ALU কে কাজ করার নির্দেশ দেয়, শেষ। ALU কে কাজ করার নির্দেশ দেয়, শেষ। 3টা পয়েন্ট লিখবা, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। কমেন্টে বলো তো বুঝতে পারছো কিনা, এই কন্ট্রোল ইউনিট কোডটা কি বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও। আচ্ছা, একটু তাড়াতাড়ি তোমার কমেন্টে জানিয়ে ফেলো এই পুরোটা বুঝছো কিনা, রেসপন্স করতে হবে ভাইয়ারা, রেসপন্স করতে হবে। এই পুরো টপিকটা ক্লিয়ার হয়েছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। আমি আবারও বলি, আমি কিন্তু তোমাদের সব পড়াবো, অবজেক্টিভ, সিকিউ, এমসিকিউ সবকিছু পড়াবো, সো একটু ইন ডিটেলস হবে ক্লাসগুলা। আচ্ছা, একদম ভাইয়া ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে, ক্লাস ডিউরেশন 1.5 ঘন্টা, ইনশাআল্লাহ 1.5 ঘন্টা বেশি হবে না। যেমন হচ্ছে তৌসিফ হাসান শাহরিয়ার বলছে বুঝতে পারছে, সুমাইয়া ইভা বুঝতে পারছে, তাফহিম উদ্দিন, তারপর হচ্ছে সামায়ে ক্লিয়ার, তোমরা সবাই বলতেছো যে ক্লিয়ার, ওকে ফাইন। আমরা এখন তাহলে পরবর্তী টপিকে চলে যেতে পারি। তো আমাদের পরবর্তী টপিক কি বলো দেখি, ওই যে আউটপুট, হ্যাঁ। তো আমরা আউটপুটে যে যাবো, হ্যাঁ, ওইখানে কি বলছিলাম, যে কন্ট্রোল ইউনিট কিন্তু মেমোরি থেকে রিড করে, সো মেমোরির মধ্যেও কাজ আছে, হ্যাঁ। মেমোরির মধ্যে কাজ কি কি দেখো, মেমোরি ইউনিট বা রেজিস্টার সমূহ, প্রত্যেকটা কম্পিউটারে কিছু মেমোরি থাকে যারা বরাদ্দ থাকে অমুক অমুক কাজগুলো করবে। ওই মেমোরিতে তুমি কোনো ছবি রাখতে পারবে না, ওই মেমোরিতে তুমি কোনো ভিডিও রাখতে পারবে না, ঠিক আছে। তোমরা মেমোরি বলতে কি ভাবো, যে ছবি ভিডিও কিছু একটা রাখবে, তাই না? ওগুলা হচ্ছে রোম, আর আমি যেটা নিয়ে কথা বলতেছি সেগুলো হচ্ছে র্যাম, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যে মেমোরি মানেই এটা না যে তুমি কোনো কিছু একটা রাখবা। আমরা চলো একটু বাংলা লাইনগুলো পড়ি, হ্যাঁ। যে মাইক্রো প্রসেসরে বা সিপিইউ তে তথ্য প্রক্রিয়াকরণের সময় ডেটা সংরক্ষণের জন্য, খেয়াল করো, তথ্য প্রক্রিয়াকরণ বলছে, কিসের সময় বলো দেখি, এগুলো এক একটা কিন্তু অবজেক্টিভ,
ভাইয়ারা এগুলা কিন্তু এক একটা এমসিকিউ, পরীক্ষা আসতে পারে। কিসের জন্য ব্যবহার করা হয়? তখন তুমি উত্তর কি দিবা? তথ্য প্রক্রিয়াকরণের সময়। কিসের সময়? তথ্য প্রক্রিয়াকরণের সময় মেমোরি গুলা ব্যবহার করা হয়ে থাকে, এই মেমোরিটা। ঠিক আছে, দরকার হয়। এইসব মেমোরিতে ডেটা দ্রুত প্রেরণ ও গ্রহণ করা যায়, এটা তাহলে তার একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে কি বলছে? কম্পিউটার মেমোরিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। কম্পিউটার মেমোরিকে কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে ভাগ করতে পারি। ক্লাসেই শেষ করে ফেলো। তো দুই ভাগে কি কি? একটা হচ্ছে নন ভলেটাইল, নন ভলেটাইল বা স্থায়ী মেমোরি। তো নাম শুনে বুঝতে পারতেছো, যেই মেমোরির ডাটাগুলো স্থায়ী সেটাই নন ভলেটাইল। ভলেটাইল অর্থ হলো মানে বাষ্পীভূত হওয়া, নন ভলেটাইল মানে কি? বাষ্পীভূত না হওয়া। ক্লিয়ার? বাষ্পীভূত না হওয়া মানে কি? সেটা সেভ হয়ে থাকবে। যেমন তুমি যদি কম্পিউটার ডি ড্রাইভ, ই ড্রাইভ, কোন একটা লোকেশনে যদি তোমার একটা পিকচার সেভ করে রাখো, কম্পিউটারটা যখন তুমি অফ করে ফেলো আবার যখন অন করো, তখন কি পিকচারটা চলে যায়? চলে যায় না। সেম ভাবে তুমি মোবাইলে যখন একটা ছবি তুলো, সেই ছবিটা কিন্তু সেভ থেকে যায় যতক্ষণ না তুমি ডিলিট করতেছো। সো এই যে ছবিটা সেভ আছে, সেই মেমোরিটার নাম আমরা কি বলবো? নন ভলেটাইল। ওকে, আচ্ছা, এবার আসো তুমি ধরো পাবজি গেম খেলতেছো, পাবজি গেম খেলতেছো, হ্যাঁ, তো এখানে কি কোনো মেমোরি কাজে লাগতেছে না? অবশ্যই লাগতেছে। এই যে তুমি ডানে যাচ্ছ, বামে যাচ্ছ, হ্যাঁ, এখানে এখানে তোমার মোবাইলের সিপিইউ কাজে লাগতেছে, সেই সিপিইউ কিন্তু মেমোরি থেকে রিড করতেছে। ঠিক আছে, বিভিন্ন ডাটা নিচ্ছে, তুমি এদিক যাচ্ছ ওদিক যাচ্ছ, ডাটা নিচ্ছে, হঠাৎ করে তোমার মোবাইল বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যখন মোবাইলটা আবার অন হবে, তখন কি তুমি গেমের আগের জায়গা থেকে গেমটা খেলতে পারবা? পারবা না। এটা মিনিংটা কি? মিনিংটা হচ্ছে তোমার গেমটার ওই অংশটুকু ভলেটাইল হয়ে গেছে, মানে কি বাষ্পীভূত হয়ে গেছে, মানে চলে গেছে, তুমি আর সেটা ঠিক ওই জায়গা থেকে আর আনতে পারবা না। ক্লিয়ার? মোবাইলটা অন হওয়ার পর পর ওইখান থেকে আসবে না। সো মেমোরি তাহলে দুই প্রকার। একটা হচ্ছে কি, তোমরা মোবাইলটা যদি অফও করে ফেলো তারপরও সেটা থেকে যাবে, অর্থাৎ স্থায়ী মেমোরি। ঠিক আছে, এবার আসি আমরা অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরি কোনটা? যেটা চলে যাবে। দেখো এই যে ভলেটাইল, ভলেটাইল বা অস্থায়ী মেমোরি। হ্যাঁ, আমরা এখন কি শিখবো? ভলেটাইল বা অস্থায়ী মেমোরি, যেটা কি, যে মেমোরি যে ইনফরমেশন গুলা কি হয়? চলে যায়, একটু পর চলে যায়, সেটাই হচ্ছে কি? ভলেটাইল। তো এটার এক্সাম্পল হচ্ছে র্যাম। দেখবা তোমার মোবাইলের মধ্যে লেখা থাকে র্যাম এত, রোম এত, বা মোবাইল যারা একটু এক্সপার্ট আছো, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক জানো, তোমরা জানো যে র্যামটা বেশি হওয়াটা ভালো। র্যাম বেশি হলে তোমার ফোনের স্পিডটা বেশি হবে। আর রোমের কাজটা কি? তোমার ছবি ভিডিও এগুলো তুমি সেভ রাখতে পারবা। ঠিক আছে, এখনকার যুগে মোবাইল গুলো 128 জিবি রোমের হয়, 64 জিবি রোমের হয়। এটা মানে কি, তুমি 128 জিবি ইনফরমেশন তুমি রাখতে পারবা। যদি 128 জিবির মধ্যে দেখা যায় 30-40 জিবি মোবাইলেরই কাজের জন্য ওনারা ইউজ করে ফেলছে। হ্যাঁ, মোবাইলে যে বিভিন্ন সফটওয়্যার থাকে সেগুলোর জন্য 20-30 জিবি অলরেডি ইউজ থাকে, বাকিটা তুমি ব্যবহার করতে পারবা। তাহলে এটা হলো কি? রোম। ঠিক আছে, তাহলে আমরা এটা বলতে পারি যে মেমোরিকে আমরা দুই ভাগে ভাগ করতেছি, একটা হলো রোম আর একটা হলো র্যাম। ওটার মধ্যে কোনটা অটোমেটিকলি চলে যায় সেটা হচ্ছে র্যাম। তাহলে র্যামটাকে আমরা বলবো ভলেটাইল। ভলেটাইল, ভলেটাইল মানে কি? যেটা চলে যায়। আর রোমটা কি? নন ভলেটাইল, নন ভলেটাইল। ওকে, আচ্ছা, তো এগুলো মিনিং গুলো শিখতে হবে। র্যামের মিনিংটা হচ্ছে রিড অনলি মেমোরি। হ্যাঁ, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। ঠিক আছে, তার মানে তুমি মেমোরি থেকে রিড করতেছো। ওকে, আচ্ছা, তো তাহলে অস্থায়ী মেমোরিটা কি তোমরা শিখে ফেললাম। তারপর আমরা কোথায় চলে যাব? আমরা এখানে সাইডে একটা চিত্র দেখতে পারতেছি, সেই চিত্রটা এখন আমরা দেখব। এই চিত্রটা সবার উপরে দেখতে পাচ্ছ রেজিস্টার, তারপরে ক্যাশ লেভেল 1, ক্যাশ লেভেল 2, তারপরে র্যাম, তারপরে ভার্চুয়াল মেমোরি। আচ্ছা, এরপরে এখানে কি দেখতে পাচ্ছ? কম থেকে বেশি, পাশে কি লেখা? গতি। তার মানে ভার্চুয়াল মেমোরির গতি সবচেয়ে কম, র্যামের গতি আরেকটু বেশি, ক্যাশ লেভেল 2 এর গতি আরো বেশি, ক্যাশ লেভেল 1 এর গতি আরো বেশি, এবং সবচেয়ে যে গতিশীল হচ্ছে রেজিস্টার। এটা একটা অবজেক্টিভ হয়ে গেল যে নিচের কোনটির গতি সবচেয়ে বেশি? উত্তর কি হবে? রেজিস্টার। সো এইটা সবচেয়ে ফাস্ট, এটা সবচেয়ে ফাস্ট, আর এটা কি? সবচেয়ে স্লো। ভার্চুয়াল মেমোরি সব মোবাইলে থাকে না। এখনকার যুগে অনেকগুলো মোবাইলে দেখবা, দামি মোবাইলগুলোতে ভার্চুয়াল মেমোরি থাকে। যেমন আমার ফোনটা ভার্চুয়াল মেমোরি আছে 4 জিবি, 8 জিবি হচ্ছে নর্মাল মেমোরি, নর্মাল র্যাম, আর ভার্চুয়াল মেমোরি 4 জিবি দিয়ে দিছে। ঠিক আছে, আচ্ছা, সো ভার্চুয়াল মেমোরিটা সবচেয়ে স্লো। এবার আসো এখান থেকে এখানে কম থেকে বেশি, এটা কি? ধারণ ক্ষমতা। ধারণ ক্ষমতা হলো আবার এটার উল্টা, এটা ছিল নিচ থেকে উপর, হ্যাঁ, আর এটা কি? উপর থেকে নিচ। তার মানে রেজিস্টারের ধারণ ক্ষমতা সবচেয়ে কম।
তাহলে ও সবচেয়ে ফাস্ট, ঠিক আছে, কিন্তু ওর ধারণ ক্ষমতা কম, ওর ধারণ ক্ষমতা সবচাইতে কম। আর তাহলে কার ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? উত্তর কি দিবা? উত্তর হচ্ছে গিয়ে ভার্চুয়াল মেমোরির ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, ধারণ ক্ষমতা বেশি। তাহলে এগুলো কিন্তু এক একটা এমসিকিউ, ঠিক আছে, বহুপদীতে আসতে পারে, নরমাল তেও আসতে পারে। এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া রেজিস্টার কি? রেজিস্টার কম্পিউটারের একটা অংশ, এইটা নিয়ে আলাদা একটা টপিক আছে একবার লাস্টের দিকে, ওটা আমরা তখন পড়বো, ঠিক আছে। ক্যাশ লেভেল, ক্যাশ শব্দের সাথে তোমরা পরিচিত হওয়ার কথা। দেখবা তোমার মোবাইলে অনেক সময় মেমোরি অনেক খায় ফেলে, তখন তুমি হচ্ছে ক্লিন করা লাগে, বিভিন্ন ধরনের ক্লিনার সফটওয়্যার আছে না, ওটা যদি তুমি ক্লিক করো বা ক্যাশ ক্লিন করতে বলে। ক্যাশটা হচ্ছে তুমি যখন একটা সফটওয়্যার ইউজ করো, সে কিছু ময়লা রেখে যায়, আমি ক্যাশের জিনিসটা বুঝাচ্ছি আগে। সে কিছু ময়লা রেখে যায় মানে কি, তুমি ইউজ করছো, তুমি ইউজ করার ফলে যে ডাটাগুলা তুমি ব্যবহার করছো, সেই ডাটাগুলো এক্সট্রা কিছু ডাটা থেকে যায়, ঠিক আছে, দেন আমরা সেগুলো ক্লিয়ার করে থাকি, সেগুলো হচ্ছে ক্যাশ ক্লিয়ার করা। ক্যাশটা যখন তুমি ক্লিয়ার করে দিবা, তখন তোমার সফটওয়্যারটা নতুন করে আসবে, ঠিক আছে। হ্যাঁ, তোমার হচ্ছে ইউজ ডাটাগুলা চলে যাবে, ওটা হলো ক্যাশ মেমোরি ক্লিয়ার করা, ঠিক আছে। তো এই যে ক্যাশ মেমোরিটা আছে, এটার স্পিডটা কিন্তু বেশ ভালো। রেজিস্টারের পরে ক্যাশ মেমোরিকে দুই ভাগে ভাগ করা, একটা লেভেল 1 লেভেল 2। এটার মধ্যে সবথেকে স্পিড হচ্ছে এই দুইটা লেভেলের মধ্যে লেভেল 1টার স্পিডটা বেশি। এরপরে আসো র্যাম অলরেডি বলছি, আর হলো ভার্চুয়াল মেমোরি আমি অলরেডি বলে ফেলছি। সো এই চিত্রটা খুব ভালো মতো মনে রাখবা। আচ্ছা, নেক্সট আমরা কি পড়বো বলো দেখি। নেক্সট আমরা কিছু প্রশ্ন দেখবো যেগুলো লেটেস্ট বোর্ডে আসছে। প্রসেসরের সবচেয়ে কাছে কে থাকে, এটা একটা কোয়েশ্চেন, এমসিকিউ আসছিল। উত্তর হলো রেজিস্টার। এটা রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, একবার লেটেস্ট কোয়েশ্চেন। তাহলে এটা আমরা এখনই মনে রাখবো যে প্রসেসরের সবচেয়ে কাছে কি থাকে, রেজিস্টার। প্রসেসরের সবচেয়ে কাছে কে থাকে, রেজিস্টার। তারপরে দেখো র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি, এটা আমি অলরেডি পড়াইছি। র্যাম কি ধরনের মেমোরি, অস্থায়ী মেমোরি। আর রোম কি ধরনের মেমোরি, স্থায়ী মেমোরি, ঠিক আছে, ক্লাসে মুখস্থ করে ফেলো। র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এবং রোম হচ্ছে কি, এবং র্যাম হচ্ছে অস্থায়ী মেমোরি এবং রোম হচ্ছে স্থায়ী মেমোরি, ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবা। নন ভোলেটাইল মেমোরি কোনটা? নন ভোলেটাইল মানে যেটা উইরা চলে যায় না, রোম কিন্তু উইরা চলে যায় না, ঠিক আছে। এই যে দেখো রমও লিখছে, ROM, রম। তাহলে নন ভোলেটাইল কোনটা, রোম। নন ভোলেটাইল কোনটা, রোম। গতি বেশি কিন্তু ধারণ ক্ষমতা কম, কোনটি? এটা আমি পড়াই ফেলছি। দেখো গতি বেশি কোনটা, এগুলো সবগুলোর মধ্যে কোনটা গতি সবচেয়ে বেশি? রেজিস্টার গতি সবচেয়ে বেশি। তাহলে এটা উত্তর কি হবে, রেজিস্টার। হ্যাঁ, তাহলে এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু আসছে, দিনাজপুর বোর্ডে আসছে। আচ্ছা, তো তাহলে আমাদের বোর্ডের এমসিকিউ গুলা কয়েকটা সলভ হয়ে গেল, যেগুলো এই টপিক থেকে আসছে। ওকে, আচ্ছা, আমরা এখন নতুন টপিকে চলে যাব। তার আগে তোমরা একটা কমেন্টে জানিয়ে ফেলো আমি যতটুকু বুঝেছি বুঝতে পারছো কিনা, একটু তাড়াতাড়ি বলো। একদম কোশ্চেন করছে ভাই র্যামের মিনিং কি? ও র্যামের মিনিংটা বলতে বুঝে গেছি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। দেখো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যামের মিনিংটা হচ্ছে, আরতে হচ্ছে র্যান্ডম, এতে হচ্ছে অ্যাক্সেস, তারপর এমতে হচ্ছে মেমোরি। ওই যে তোমাদের বলছিলাম না, যখন তুমি একটা পাবজি গেম খেলতেছো, হঠাৎ করে মোডটা বন্ধ হয়ে গেল, নতুন করে ওপেন হচ্ছে না, হ্যাঁ, মানে আগের জায়গা থেকে ওপেন হচ্ছে না, নতুন করে ওপেন হচ্ছে। এটার মিনিংটা কি? সে আগের জায়গা থেকে অ্যাক্সেস নিতে পারতেছে না, তোমার র্যামটা কি ভোলেটাইল, সে চলে গেছে, আবার নতুন করে সে অ্যাক্সেস নিবে, ঠিক আছে। সো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আচ্ছা, নেক্সট যে টপিকটা আমরা পড়বো সেটা হলো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। তাহলে আমাদের টপিকের নাম কি বলো তো ভাইয়া? টপিকের নাম হলো প্রোগ্রামিং ভাষার প্রজন্ম। প্রোগ্রামিং, একটু কমেন্টে বলো এতক্ষণ যা বুঝে সব বুঝছো কিনা। প্রোগ্রামিং ভাষার প্রজন্ম, ওকে। তো প্রোগ্রামিং ভাষাগুলোকে বিভিন্ন জেনারেশনে ভাগ করা হয়েছে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এভাবে। তো ফার্স্ট অফ অল আমরা একটু দেখবো 1945 সালে ফার্স্ট জেনারেশনটা ছিল, যে প্রথম প্রজন্মের ভাষা। এবং প্রথম প্রজন্মের ভাষাটা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষা মানে কি? বাইনারিতে যেটা লেখা হয় 1001 দিয়ে লেখা হয়েছিল। হ্যাঁ, সর্বপ্রথম যে কম্পিউটারটা আবিষ্কার করা হয়েছিল, যে ল্যাঙ্গুয়েজটা আবিষ্কার করা হয়েছিল, সেটা ছিল ফার্স্ট জেনারেশন, এবং সেটা 1945 সালে ছিল, ঠিক আছে। এটা সবচেয়ে কঠিন। হ্যাঁ, এটা আসলে তুমি কিছুই বুঝবা না, 10 দিয়ে তুমি কোনো মানে ইংলিশে কিছু লিখতে পারবা না, এত কঠিন। আচ্ছা, এবার আসে 2 নাম্বারটা, দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালের, সেটা হলো অ্যাসেম্বলি ভাষা। তো পরবর্তীতে বিজ্ঞানীরা কি কাজ করলো, সেই মেশিন ভাষাকে আরেকটু উন্নত করলো, একটু ইংরেজি ভাষাটা নিয়ে আসলো, ঠিক আছে। বাট তারপর এটাও স্টিল কঠিন আছে একটু, ঠিক আছে। তো অ্যাসেম্বলি ভাষায় নর্মাল একটা কাজ করতে বড় বড় কোড লেখা লাগে। এটা ট্রিপলিতে পড়াইছে। ট্রিপলি যারা, যদি তোমরা ফিউচার যদি তোমরা সিএসসি এবং ট্রিপলি নিয়ে পড়াশোনা করো, তোমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর আলাদা কোর্স থাকে।
এই কোর্সটা আমার সারা জীবন মনে থাকবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যখন আমি ল্যাবে করছিলাম, হ্যাঁ, অবস্থা খারাপ হয়ে গেছিল। এইটার কোডিংটা ইজি না, এর চাইতে সি প্রোগ্রামিং ইজি আছে। সি প্রোগ্রামিং ইজি, কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কঠিন আছে, ঠিক আছে? তার মানে যত হচ্ছে আগের প্রজন্ম তত কঠিন, ঠিক আছে? তো দ্বিতীয় প্রজন্মটাও ক্লিয়ার, এটা 1950 সালে। এবার আসলে তৃতীয় প্রজন্ম 1960 সালে, এটাই হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটার মধ্যে সি প্রোগ্রামিং আছে, এটার মধ্যে সি প্রোগ্রামিং। তারপরে কি চতুর্থ প্রজন্ম 1970 সালে, এটা অতি উচ্চ, এবং পঞ্চম প্রজন্ম 1980 সালের পর থেকে এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আছে। আমি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলাদাভাবে আলোচনা করব। দেখো, এখনকার যুগে তো এআই এর যুগ, তাই না? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। দেখো, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম হলো প্রোলগ। সি প্রোগ্রামিং যেমন একটা ল্যাঙ্গুয়েজ না, প্রোলগ নামেও একটা ল্যাঙ্গুয়েজ আছে, এবং এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কি করে থাকি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজগুলো করে থাকি। প্রোলগ দিয়ে আমরা কিসের কাজ করি? কৃত্রিম বুদ্ধিমত্তা, ইংরেজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর লিস্প, এটাও একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এগুলা যারা মানে খুবই অ্যাডভান্স লেভেলের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার তারা এগুলা শিখে। তাহলে প্রোলগ এবং লিস্প পরীক্ষা আসতে পারে, নিচের কোনটি 5th জেনারেশন ল্যাঙ্গুয়েজ? উত্তর কি দিবা? প্রোলগ, লিস্প। তাহলে এই যে দেখো, প্রোলগ, লিস্প 5GL, 5 জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা উচ্চ, একবারে উচ্চটা। আচ্ছা, এবার আসো 4GL, মানে উচ্চটাকে দুই ভাগে ভাগ করছে, একটা হলো 4GL আর একটা হলো 5GL। হ্যাঁ, এবার আসো 4GL। 4GLটা কি? বিভিন্ন ধরনের ডেটাবেস, যেমন SQL। SQL এর মিনিং হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা আছে তোমাদের 6ষ্ঠ চ্যাপ্টারে। আইসিটি যে বইটা আছে টোটাল 6টা চ্যাপ্টার, ওর মধ্যে 6 চ্যাপ্টারটা হচ্ছে SQL, ঠিক আছে? এখন তোমাদের শর্ট সিলেবাস HSC 25, সো এটা তোমাদের লাগবে না। হ্যাঁ, HSC 26 যে লাগবে কিনা তোমরা জানো না, কারণ তোমাদের শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস এখনো বলে নাই। ওকে, আচ্ছা। তারপরে আমরা চলে যাব এখন মধ্যম স্তরের ভাষার দিকে। মধ্যম স্তরের ভাষা মানে কি? 3GL। 3GL এর মধ্যে কি কি আছে দেখো, আমি অলরেডি বলে ফেলছি যে সি ল্যাঙ্গুয়েজটা কিন্তু মধ্যম স্তরের মধ্যে পড়ে, 3GL। তাহলে সি ল্যাঙ্গুয়েজ এটা পরীক্ষা আসতে পারে যে সি কোন জেনারেশনের? উত্তর কি দিবা? 3GL। তারপর সি বাদে আর কি কি আছে? বেসিক, এটা একটা ল্যাঙ্গুয়েজের নাম। তারপরে কোবল। কোবল কি কাজে ব্যবহার করা হয়? ব্যবসার কাজে। পরীক্ষা কিন্তু আসতে পারে কোনটা কি কাজে ব্যবহার করা হয়, নিচে কোনটি ব্যবসার কাজে ব্যবহার করা হয়? কোবল। মনে রাখবা, আইসিটির সিকিউ চাইতে কিন্তু এমসিকিউ বেশি কঠিন করে। সো এমসিকিউতে যদি তুমি খুব খারাপ করে ফেলো, সিকিউতে দেখা যাবে যে খুব ভালো করে লাভ হচ্ছে না, কারণ অনেক সময় অনেক কিছু কিছু কলেজে প্র্যাকটিক্যাল 1-2 মার্ক কেটে দেয়। আচ্ছা, বহুবিধ প্রয়োগে কোনটা ব্যবহার করা হয়? বেসিক এবং সি। আর বিজ্ঞান ও গবেষণায় কোনটি ব্যবহার করা হয়? ফোরট্রান। বিজ্ঞান ও গবেষণায় কোনটা ব্যবহার করা হয়? ফোরট্রান। মুখস্থ করে ফেলো, ক্লাসে মুখস্থ করে ফেলো। বিজ্ঞান ও গবেষণায় কোনটা ব্যবহার করা হয়? ফোরট্রান। ব্যবসায় কোনটা প্রয়োগ করা হয়? কোবল। তারপর হচ্ছে বহুবিধ প্রয়োগে কোনটা ব্যবহার করা হয়? বেসিক, সি। ঠিক আছে, এখন আমরা চলে যাব নিম্ন স্তর। নিম্ন স্তর আবার দুই ভাগ ছিল, একটা হলো মেশিন আর একটা হলো অ্যাসেম্বলি। মনে আছে? মেশিনটা খুবই কঠিন, 0-1 দিয়ে, এটা কেউ বুঝি না আমরা। হ্যাঁ, এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ কে বুঝে? কম্পিউটার বুঝতে পারে। হ্যাঁ, এই যে দেখো, কম্পিউটার বুঝতে পারে, এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে কম্পিউটার বুঝতে পারে কোন ল্যাঙ্গুয়েজ? উত্তর কি দিবা? মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার বুঝতে পারে কোন ল্যাঙ্গুয়েজ? উত্তর কি দিবা? মেশিন ল্যাঙ্গুয়েজ। তারপর যদি বলি মেশিনের চেয়ে একটু উন্নত কোনটা, তখন তুমি উত্তর কি দিবা? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা নিয়ে আমি কথা বলতেছিলাম। এটাও একটু ঝামেলাওয়ালা, বাট এটা ইংলিশে লিখে, অ্যাড, হ্যাঁ, আস্ক, বিভিন্ন ধরনের ইংলিশের জিনিসপাতি লিখে। সো এর মাধ্যমে আমাদের 5টা ল্যাঙ্গুয়েজের বেসিক কথাবার্তা বলা শেষ। এখন আমরা মেশিন যেটা আছে, সবচেয়ে লোয়ার যেটা ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। মেশিন ল্যাঙ্গুয়েজ বা বাংলা হলো যান্ত্রিক ভাষা। সর্বপ্রথম 1945 সালে, যে মনে আছে 1945 টাকা ছিল, সর্বপ্রথম 1945 সালে মেশিন ভাষাটা চালু হয়। কত সালে তাহলে চালু হয় মেশিন ভাষা? 1945 সালে। তার মানে ক্লাসেই কিন্তু দেখো দাগা দাগা পড়াচ্ছি, তোমাদের এমসিকিউ কিন্তু পড়া হয়ে যাবে। এটিকে কম্পিউটার প্রথম প্রজন্মের ভাষা বলা হয়। তারপর আসতে পারে নিচে কোনটি কম্পিউটার প্রথম প্রজন্মের ভাষা? উত্তর কি দিবা? উত্তর দিবা হচ্ছে মেশিন ভাষা। নিচে কোনটি কম্পিউটার প্রথম প্রজন্মের ভাষা? মেশিন ভাষা। কম্পিউটার নিজস্ব ভাষা হলো মেশিন ভাষা, এটি কম্পিউটারের মৌলিক ভাষা, এটাও পরীক্ষা আসতে পারে। মেশিন ভাষা শুধুমাত্র 0 এবং 1 লেখা হয়, এটা বলছিলাম যে বাইনারি। হ্যাঁ, ও তো আসলে বাইনারিতে কাজ করে, যেমন 0 এবং 1। আচ্ছা, মেশিন ভাষায় কি কি অ্যাড্রেস ব্যবহার করা? দেখো, বিট, বাইট এবং মেমোরি অ্যাড্রেস ব্যবহার করা হয়। হ্যাঁ, আচ্ছা, সুতরাং মেশিন ভাষাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 গাণিতিক, নাম্বার 2 নিয়ন্ত্রণ, নাম্বার 3 ইনপুট আউটপুট, এবং নাম্বার 4 প্রত্যক্ষ ব্যবহার। হ্যাঁ, আচ্ছা, তো গাণিতিকের মধ্যে কি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি। গাণিতিকের মধ্যে কোনটা করে থাকি? যোগ বিয়োগ গুণ ভাগ। গাণিতিকের মধ্যে কোনটা করে থাকি? যোগ বিয়োগ গুণ ভাগ করে থাকি। তারপর নিয়ন্ত্রণের মধ্যে কি করে থাকি? বিভিন্ন ধরনের লোড করি, বিভিন্ন ধরনের ডাটা স্টোর করি, জমা রাখি, অথবা ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় জাম্প করি। এগুলা ভাই মুখস্থ রাখতে হবে, কোনটা দিয়ে কি করি? যে অ্যারিথমেটিক দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করি, এটা দেখলেই তো বোঝা যায়। কিন্তু এটা অনেক সময় পারো না, স্টুডেন্টরা ভুল করে যে কন্ট্রোল কাজ কি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কন্ট্রোলের কাজটা কি? কন্ট্রোল
কাজটা হচ্ছে সে বিভিন্ন ধরনের লোড করে, বিভিন্ন ডাটা সে স্টোর করে, এবং সে এক জায়গা থেকে আরেক জায়গায় সে জাম্প করে। হ্যাঁ, আচ্ছা, এবার আসো ইনপুট আউটপুট। ইনপুট আউটপুট কি? বিভিন্ন ধরনের ডাটা সে রিড করে এবং ডাটা সে রাইট করে। এটা হলো ইনপুট আউটপুটের কাজ। এবং সর্বশেষ কি? প্রত্যক্ষ ব্যবহার বা ডিরেক্ট ইউজটা কি? স্টার্ট করা, এন্ড করা, হাল্ট করা। হাল্ট মানে থামা। এগুলা হচ্ছে কি? ডিরেক্ট ইউজের কাজ। তো আমরা তাহলে কি শিখলাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে 4 ভাগে ভাগ করা যায়, নির্দেশ দেওয়াটাকে। সেই 4টা প্রকার কি কি? অ্যারিথমেটিক, কন্ট্রোল, ইনপুট আউটপুট, ডিরেক্ট ইউজ। অ্যারিথমেটিক দিয়ে যোগ বিয়োগ করে থাকি, কন্ট্রোল দিয়ে লোড করি, স্টোর করি এবং জাম্প করি। তারপরে ইনপুট আউটপুট দিয়ে কি করি? কোনো কিছু একটা পড়ি অথবা লিখি, রিড অর রাইট। এবং প্রত্যক্ষ ব্যবহার দিয়ে আমরা কি করে থাকি? স্টার্ট করি, হাল্ট করি অথবা আমরা ফিনিশ করে থাকি। সো এটা ক্লিয়ার, ক্লাসে সব করাই দিচ্ছে। এখন মেশিন ল্যাঙ্গুয়েজে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। হ্যাঁ, আমার মতে অসুবিধাটাই বেশি। তো চলো আগে সুবিধাগুলো পড়ি। মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হলো সেটা সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা হয়। মানে সে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটার খুব ফাস্ট কোন একটা জিনিস বুঝে ফেলে। ঠিক আছে, তাহলে এটা প্রথম সুবিধা এইটাই যে সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, এটাই তার প্রথম সুবিধা। ওকে, কম্পিউটারের সাথে তুমি সরাসরি একটা যোগাযোগ করতে পারতেছো। বাকি ল্যাঙ্গুয়েজে সরাসরি যোগাযোগ করা যায় না, সে কনভার্ট হয়ে আসে। 2 নম্বরটা কি? মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। এই যে অনুবাদক প্রোগ্রাম, এটা মিনিংটা কি? এই যে কিছুদিন আগে তোমরা দেখছিলে কিনা যে আসিফ মাহমুদ যখন সে কথা বলতে চাচ্ছিল বিভিন্ন দেশের উপদেষ্টা এই মন্ত্রীদের সাথে, তখন তার সাথে আরেকজন ছিল, ট্রান্সলেটর ছিল। সে কি করতেছিল? আসিফ মাহমুদ বাংলায় সে ট্রান্সলেটরকে বলতেছিল, হ্যাঁ, ট্রান্সলেটর সেটা ইংলিশে কি অন্য দেশের মন্ত্রীকে বলতেছিল, অন্য দেশের মন্ত্রী ইংলিশে কথা বলতেছিল, হ্যাঁ, ট্রান্সলেটর কি করতেছে? আসিফ মাহমুদকে বাংলায় বলতেছে। তার মানে ট্রান্সলেটর এখানে খুব গুরুত্বপূর্ণ একটা রোল কিন্তু প্লে করছে। তো সেটা আসলে কি? যে সে এক জায়গা থেকে একটা ডাটাকে কনভার্ট করে রিডেবল আরেকটা ডাটা সে কনভার্ট করছে। ঠিক আছে, এখানেও সেম কাহিনী, যে এখানে বলতেছে যে আমাদের এই অনুবাদকের কোনো দরকার নাই। মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনুবাদের কোনো দরকার নাই। দরকার হইব কি লিগা? তুমি তো কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করতেছো। মেশিন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি হয়? কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ হয়। তুমি যদি লিখো 1001 এটা কম্পিউটারেরই ভাষা, তো কম্পিউটার সরাসরি বুঝে ফেলতেছে, তাহলে আমার কেন মাঝখান দিয়ে ট্রান্সলেটর লাগবে? ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো ইউনুস স্যারে কথা বলবে অন্য দেশের কি মন্ত্রীদের সাথে, ওনার কি কোনো ট্রান্সলেটর দরকার আছে? নাই। তাহলে ইউনুস স্যার এখানে একজন মেশিন ল্যাঙ্গুয়েজ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাইলে বলতে পারো তাহলে আমাদের কোন কাজের জন্য ট্রান্সলেটর লাগে? উত্তর হচ্ছে ধরো সি প্রোগ্রামিং এ যে জিনিসটা লেখা হয় এটা ইংলিশে লেখা হয়। হ্যাঁ, তো কম্পিউটার কি ইংলিশ বুঝে নাকি? বুঝে না। তো ইংলিশে লেখাগুলোকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লাগে। ঠিক আছে, ওগুলো অটোমেটিক কনভার্ট হয়। হ্যাঁ, ওই সফটওয়্যার দিয়ে করলে সেগুলোকে কম্পাইলার বলা হয়। কম্পাইলার গুলা হ্যাঁ ইন্টারনালি কি করে? বাইনারিতে কনভার্ট করে থাকে, দেন ওই বাইনারিটা অনুযায়ী কম্পিউটারটা কাজ করে থাকে। আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে যে সি প্রোগ্রাম যখন আমরা ইউজ করব তখন সেটা একটু স্লো হবে, হালকা স্লো। এই স্লো কিন্তু ওই স্লো না। কম্পিউটারের ভাষায় 1 মিলি সেকেন্ডও কিন্তু অনেক বড় জিনিস। সো মেশিন ল্যাঙ্গুয়েজ যখন তুমি লিখবা সেটা খুবই ফাস্ট হবে কিন্তু কঠিন। আর সি প্রোগ্রাম বা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবা সেটা মেশিন চাইতে একটু স্লো হবে কিন্তু ওটা বোঝাটা সহজ। আশা করি হয়ে গেল। তার মানে এটা তাহলে কি দাঁড়াচ্ছে? যেটা খুব দ্রুত হয়। মেশিন ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুব দ্রুত কাজ করে থাকে। এটার জন্য কিন্তু খুবই অল্প মেমোরি লাগে, বেশি একটা মেমোরি লাগে না মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য, কারণ তুমি তেমন কিছু স্টোর করতেছো না, তুমি ডিরেক্টলি কম্পিউটারের সাথে কথা বলতেছো। হ্যাঁ, তো কম্পিউটারের গঠন যে ভালো জানে সেই এই ভাষাটা ভালো মতো বুঝবে। সো তাইলে সুবিধাগুলো বুঝলা, এবার দেখবো অসুবিধা ভরা। অসুবিধা ভরা কি কি? যে মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। আমি যদি এখন নর্মাল একটা হচ্ছে কাজ করতে বলি মেশিন ল্যাঙ্গুয়েজে, কিছুই বোঝা যাবে না, সব 0 লেখা থাকবে। তো তোমার কাছে মনে হবে হজবরল অবস্থা। তাইলে মেশিন ভাষায় লিখিত কোনো প্রোগ্রাম সাধারণত বোঝা যায় না। এখানে শুধুমাত্র আমরা 0 এবং 1 ব্যবহার করে থাকি। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে, খেয়াল করো। রান করতে বেশি সময় লাগে না, কিন্তু তুমি যে লিখবা ভয়াবহ লেভেলের বড় কোড হবে, এর জন্য অনেক সময় লাগে। হ্যাঁ, এর জন্য কি হয়ে থাকে? এটা ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। তাহলে পরীক্ষা আসতে পারে কোন ল্যাঙ্গুয়েজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি? উত্তর কি হবে? মেশিন ল্যাঙ্গুয়েজে। তারপরে কি ভুল হলে সেটা বের করাটাও কঠিন। তারপরে কি এই ধরনের কম্পিউটারের জন্য লিখিত প্রোগ্রাম অন্য কম্পিউটার ব্যবহার করা যায় না। অর্থাৎ তুমি একটা কম্পিউটারের জন্য মেশিন ল্যাঙ্গুয়েজ লিখবা, এটা অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারবা না। সো অনেক অনেক কিন্তু অসুবিধা রয়েছে। আমি একবার পড়াই দিলাম, তোমরা বাসায় ভালো মতো আবার কয়েকবার পড়ে নিবা। ঠিক আছে, একটু কমেন্টে জানাই ফেলো তো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা নতুন টপিকে চলে যাব। নতুন টপিকে যাওয়ার আগে দ্রুত কমেন্টে জানিয়ে ফেলো এতক্ষণ যা পড়াইলাম পুরোটা বুঝতে পারছো কিনা। একদম বলছে থিওরি শেষ হতে কত ক্লাস লাগবে?
থিওরি শেষ করতে লাগবে মোটামুটি 3টা ক্লাস তো লাগবেই। এখন তোমরা যদি থিওরি গুরুত্ব না দাও, ধরা খেবা। সামনে যে তোমাদেরকে উচ্ছ্বাস ভাইয়া যে কোড শিখাবে, ওই কোডে অনেক কিছুতে থিওরি লাগবে। হ্যাঁ, সি প্রোগ্রামের অনেক থিওরি লাগবে, বেসিক কথাবার্তা গুলা তোমার জানা খুবই জরুরি। সো এগুলা ইগনোর করো না, কখন জন্য তো লাগবেই। উচ্ছ্বাস ভাইয়ের পড়াগুলা বোঝার জন্য তোমার থিওরি গুলা জানা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সর্বশেষ ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, শুক্লা বড়ুয়া, নির্ভীক দাস, নিলয়, তারপর হচ্ছে ধ্রুব সরকার, সুমাইয়া। বাহ, দেখে অনেক ভালো লাগতেছে, তোমরা পুরোপুরি ক্লিয়ার। ভাই ক্লাসগুলো ডিলিট করেন না প্লিজ। না, ক্লাস ডিলিট করবো না, ক্লাস রেখে দিব, বাট যতটুকু সম্ভব তোমরা লাইভে ক্লাস করার চেষ্টা করবা। এখন আমরা কি করবো বলো তো ভাইয়া? ওই যে মেশিন ল্যাঙ্গুয়েজ শেষ, এখন আমরা 2 নাম্বার ল্যাঙ্গুয়েজে চলে যাব, সেটা হচ্ছে কি অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি নিয়েও টুকটাক কথাবার্তা বলছিলাম, তো আমরা চলো একটু আরেকবার বোঝার চেষ্টা করি যে আমরা পড়তাছিটা কি। আমরা পড়তাছি নাম্বার 1 মেশিন ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, বা মেশিন ভাষা। তো এইটা আমার পড়ানো শেষ, এটার কিচ্ছু বাকি নাই। নাম্বার 2 অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষা, ঠিক আছে। এটা নিয়ে অলরেডি কিছু কথাবার্তা বলছি, এটাও কঠিন, বাট এটা 1-0 দিয়ে লিখে না, এটা ইংলিশ কথাবার্তা লিখে, বাট এটা লেখাটাও কোডটাও বড় হয়। এটা আমাদের ট্রিপল ই কোর্সে আছে, এগুলা কোন কোন জায়গায় পড়ানো হয়, কোন কোন সাবজেক্টে ট্রিপল ই সিএসসি এই সকল সাবজেক্টে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা পড়ানো হয়। তো চলো আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একটু জেনে আসি। অ্যাসেম্বলি ভাষায় প্রতিটি নির্দেশের 4টা অংশ থাকে। কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। 4টা অংশ কি কি? লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। আমি সব বুঝাবো, একটু ধৈর্য ধরো। আগে আপাতত একবার রিডিং দাও, 3-4 বাক্য রিডিং দাও যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কয়টা অংশ থাকে? 4টা। কি কি? লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। আবারও পড়ো, আমার সাথে সাথে পড়ো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কয়টা অংশ থাকে? 4টা। কি কি? লেভেল, অপকোড, অপারেন্ড এবং কমেন্ট। প্রত্যেকটা নিয়ে চলো আমরা আলোচনা করি। সর্বপ্রথম হচ্ছে লেভেল। লেভেলটা কি? লেভেলে নির্দেশের সাংকেতিক ঠিকানা থাকে। তার পরীক্ষা আসতে পারে যে লেভেলে কোনটি থাকে, অথবা আসতে পারে সাংকেতিক ঠিকানা থাকে কোথায়, তখন তোমরা উত্তর কি দিবা? লেভেলে। লেভেলে নির্দেশের সাংকেতিক ঠিকানা থাকে। যেমন জাম্পের সময় পরবর্তী নির্দেশের ঠিকানা লেভেলে দেওয়া হয়, তবে লেভেল সবসময় নাও থাকতে পারে। মানে তুমি ধরো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তাইলে নিশ্চয় যে জায়গা যাবা তার একটা তোমার ঠিকানা জানা দরকার, একটা ডেস্টিনেশন তোমার জানা দরকার। এই ডেস্টিনেশনটাই লেভেলের মধ্যে থাকে। তুমি ধরো ঢাকা থেকে চট্টগ্রামে যাবা, তো তোমার তো আগে টিকিট কাটতে হবে, সেটা তুমি ট্রেনে যাও, প্লেনে যাও, যেমনি যাও, তোমার টিকিট কাটা লাগবে। তুমি কোন জায়গায় যাচ্ছ, সো তোমার একটা ডেস্টিনেশন কোন একটা জায়গায় লিপিবদ্ধ থাকবে। এখানেও সেম, লেভেলের মধ্যে তোমার ডেস্টিনেশনটা থাকবে। এই ডেস্টিনেশনে থাকতেই হবে ব্যাপারটা তা না। এখানে কি বলছে? অনেক সময় নাও থাকতে পারে, কম্পিউটার ভাষায়। তারপরে কি বলছে? লেভেলের 1-2টি আলফা নিউমেরিক বর্ণ থাকে। আলফা নিউমেরিক মানে কি? এই যে এ বি সি ডি 0 1 2, হ্যাঁ, তারপর বিভিন্ন হ্যাশট্যাগ, সবকিছুই হচ্ছে আলফা নিউমেরিক। তাহলে লেভেলে কয়টা আলফা নিউমেরিক থাকে? উত্তর কি? 1-2টি, বেশি একটা থাকে না। 1-2টা আলফা নিউমেরিক বর্ণ থাকে। এই বর্ণের মধ্যে কোনো ফাঁকা থাকে না, ঠিক আছে। তার মানে একটার সাথে লাগানো থাকে, একটার সাথে একটা লাগানো থাকে। নির্দেশ নেমোনিক, যেমন এলডিএ ও রেজিস্টারের নাম লেভেল হিসেবে ব্যবহার করা যায় না। তারপর কি আসতে পারে যে কোনটি লেভেল হিসেবে ব্যবহার করা যায় না, তখন উত্তর কি দিবা? যে নির্দেশ নেমোনিক যেমন এলডিএ এবং রেজিস্টারের নাম। সো রেজিস্টারের নাম কিন্তু লেভেল হিসেবে ব্যবহার করতে পারবা না। মানে আমি জিনিসটা একটু গুছাই বলি। ধরো তুমি হলো প্রেসিডেন্ট, কোন একটা দেশের প্রেসিডেন্ট। এখন তোমার কিন্তু একটা নাম আছে, ধরো ডক্টর ইউনূস, হ্যাঁ। এখন ধরো হচ্ছে তুমি বাংলাদেশের নাগরিক, এখন তোমার একটা ছেলে হইলো, তুমি ওর নাম রাখলা প্রেসিডেন্ট, ঠিক আছে। এখন ব্যাপারটা কেমন হইলো? তুমি ওর নাম রাখলা প্রেসিডেন্ট। এখন সত্যি সত্যি প্রেসিডেন্টের, আসল প্রেসিডেন্টের সাথে তোমার ছেলের যদি দেখা হয় এবং তুমি যদি ডাক দাও, তোমার ছেলের কি বলে ডাক দিবে? প্রেসিডেন্ট এদিকে আয়। তখন ডক্টর ইউনূস তো মাইন্ড খেয়ে যাবো, কি রে আমার তুই তুই করে কইতেছে। মানে হচ্ছে সেম নামে গুরুত্বপূর্ণ জিনিস এর নাম রাখা যাবে না। ক্লিয়ার? ব্যাপারটা হচ্ছে এরকম যে নির্দেশ নেমোনিক ও রেজিস্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ও হচ্ছে আমাদের কি? ও হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, ঠিক আছে, মূল প্রেসিডেন্ট। এখন রেজিস্টারের নামে তুমি লেবেল ব্যবহার করতে পারবা না। লেবেল হচ্ছে তোমার ছেলে আর রেজিস্টার হচ্ছে প্রেসিডেন্ট। তো তুমি তোমার ছেলের নাম কিন্তু প্রেসিডেন্ট রাখতে পারবা না। ব্যাপারটা হচ্ছে এরকম। সব গুরুত্বপূর্ণ জিনিসের নাম রাখা যাবে না লেবেল হিসেবে। এখন আমরা দেখবো এই যে নেমোনিক, তোমরা অনেকে বুঝো না নেমোনিকটা আসলে কি। আমরা নেমোনিকটা পড়বো অপকোডের মধ্যে। অপকোড কি? অপকোড হচ্ছে যে বিভিন্ন ধরনের নেমোনিকের নির্দেশ। এই নেমোনিক গুলো বিভিন্ন কম্পিউটার বিভিন্ন রকম হতে পারে, নিম্নে উল্লেখ করা হলো। তো আমরা দেখি কি কি আছে নেমোনিক। নির্দেশ নেমোনিক। নেমোনিক মানে কি? নর্মালি হচ্ছে কোন একটা শব্দ,
কোন একটা শব্দ, যেমন এলডিএ, এখানে আমরা এই যে এলডিএ পড়ছিলাম, এলডি এবং রেজিস্টার কিন্তু আমরা লেভেলে ব্যবহার করতে পারি না। হ্যাঁ, তো এবার চলো আমরা দেখি এলডি এর মিনিংটা কি। এলডি এর মিনিংটা হচ্ছে লোড অ্যাকুমুলেটর। এল তে হচ্ছে, এল আর ডি তে মানে হচ্ছে লোড, এই যে এল আর ডি প্রথম শব্দ প্রথম লেটার আর লাস্ট লেটার, লোডের এলডি, আর এইটা হচ্ছে অ্যাকুমুলেটর, লোড অ্যাকুমুলেটর। আচ্ছা, এটার কাজটা কি, এটা কতে আসতে পারে, হ্যাঁ, অথবা অনুধাবনে আসতে পারে, যে এলডি এর কাজ ব্যাখ্যা করো। অনুধাবনে আসো, তখন তুমি কি করবা, এলডি এর পুনরূপ লিখবা, তারপর লিখবা যে প্রধান মেমোরির কোন নির্দিষ্ট অবস্থানের সংখ্যা অ্যাকুমুলেটরে রাখার নির্দেশ দেওয়া হয়। ধরো তুমি কোনো একটা নাম্বার ইনপুট হিসেবে নিছো, এটা তো কোনো একটা জায়গায় সেভ রাখতে হবে, সেইটা সেভ রাখে অ্যাকুমুলেটর। ঠিক আছে, আচ্ছা, তারপরে 2 নাম্বারটা কি, অ্যাড। সো এলডি এর মাধ্যমে আমরা কি করি, কোন একটা জায়গায় সেভ রাখি। হ্যাঁ, 2 নাম্বারটা কি, অ্যাড। অ্যাড শব্দের অর্থ তোমরা সবাই জানো, যোগ করা। হ্যাঁ, তাহলে দুটি অপারেন্ডের মধ্যে যোগ করার নির্দেশ বোঝানো হয়। তোমার প্রশ্ন, ভাইয়া অপারেন্ড এটা মানে কি? ধরো একটা সংখ্যা হলো 3 আর একটা সংখ্যা হলো 5, 3 হলো একটা অপারেন্ড, 5 হলো একটা অপারেন্ড। ক্লিয়ার? অপারেন্ড এবং অপারেটর অনেকে বুঝো না। হ্যাঁ, ধরো আমি একটা সংখ্যা লিখলাম 3 আর একটা সংখ্যা লিখলাম 5, মাঝখানে যোগ দিলাম, তাহলে এইটা একটা অপারেন্ড এবং এইটাও একটা অপারেন্ড, আর এইটাকে আমরা কি বলবো, অপারেটর। অপারেটর, ক্লিয়ার? সো অপারেটর হলো প্লাস মাইনাস, তারপর হচ্ছে মাল্টিপল ডিভিশন এগুলা, আর যাকে তুমি প্লাস মাইনাস মাল্টিপল ডিভিশন এগুলো করবা তারাই হলো অপারেন্ড। আচ্ছা, তাহলে অপারেন্ডের মধ্যে আমরা যোগ করার নির্দেশ করে থাকি। তাহলে কি বলবো বলতো, অ্যাড দ্বারা আমরা কি করি, যোগ করি। অ্যাড দ্বারা কি করি, যোগ করি। এরপরে আসো সিএলআর, নাম দেখলে বোঝা যায় সিএলআর মানে কি, ক্লিয়ার। তো তুমি কোন একটা জিনিস ক্লিয়ার করবা, ওই যে অ্যাকুমুলেটর, অ্যাকুমুলেটর আসলে মেমোরির মতো জিনিস, যে তুমি ধরো 5 আর 3 তুমি যোগ করবা কম্পিউটার আগে সেভ করার আগে। হ্যাঁ, অ্যাকুমুলেটরে তুমি আগে 5 সেভ করবা, তারপর তুমি 3 সেভ করবা, তারপর তুমি দুটো যোগ করে দিবা। ঠিক আছে, এখন ধরো 5 যোগ 3 তুমি 8 করে ফেলছো, এখন কি তোমার কম্পিউটার সেভ রাখার কোনো দরকার আছে? দরকার নাই। তখন তুমি কি করবা, নতুন করে ধরো আরেকটা ক্যালকুলেশন করবা, তাহলে আগেরটা বাদ দিয়ে দিতে হবে, খালি করতে হবে অ্যাকুমুলেটর। ঠিক আছে, তাহলে আমরা কি করবো, অ্যাকুমুলেটর খালি করার জন্য কোনটা ব্যবহার করা হয়, অ্যাকুমুলেটর খালি করার জন্য সিএলআর ব্যবহার করা হয়। ক্লিয়ার? ওকে, এরপর আসো এসটি। এসটি এর মিনিংটা কি, স্টোর অ্যাকুমুলেটর। ওটা ছিল লোড অ্যাকুমুলেটর, আর এখনটা কি, স্টোর অ্যাকুমুলেটর। স্টোর অ্যাকুমুলেটর কাজটা কি, এগুলো কিন্তু আসতে পারে কতে অথবা অনুধাবনে অথবা অবজেক্টিভে। অ্যাকুমুলেটর ডেটা সংরক্ষণ করার নির্দেশ, যে ডেটা যে তুমি সংরক্ষণ করবা সেই নির্দেশটা। সো দেখো এই দুটো কাজ প্রায় সেম। স্টোর অ্যাকুমুলেটর এসটিএ পরীক্ষা আসতে পারে, কোনটার সাথে কোনটার কাজের মিল রয়েছে, উত্তর কি দিবা, এলডি এর সাথে এসটি এর কাজের মিল আছে। এলডিও কি করে থাকে, ওই যে নির্দিষ্ট স্থানে, ওই যে প্রধান মেমোরি নির্দিষ্ট স্থানে রাখতে বলে। হ্যাঁ, আর এটা হলো অ্যাকুমুলেটরে, খেয়াল করে দেখো এখানে পার্থক্য একটা জায়গায়, সেটা হলো এখানে অ্যাকুমুলেটর স্পষ্ট করে বলা আছে, এখানে অ্যাকুমুলেটর বলা নাই, এখানে প্রধান মেমোরি বলা। হ্যাঁ, তো প্রধান মেমোরি কিন্তু অ্যাকচুয়ালি র্যাম। প্রধান মেমোরি কে, র্যাম। তাহলে ও হলো র্যামে রাখে আর ও হলো অ্যাকুমুলেটর রাখে, এই। ঠিক আছে, আচ্ছা, নেক্সট ভিডিও আমরা চলে যাই সাব। সাব মানে কি, সাবট্রাক্ট। বিয়োগের ইংরেজি কি, সাবট্রাক্ট। ঠিক আছে, সাবট্রাক্ট। তাহলে এটার কাজ কি, এটার কাজ বিয়োগ করা, শেষ। এরপর মাল, MUL, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, এটা তার আগে আমরা কি করি, গুণ করি। ডিভ, ডিভ মানে কি, ডিভিশন, আমরা কি করি, ভাগ করে থাকি। অর, অর মানে কি, অর গেট। হ্যাঁ, অর গেট তোমরা জানো, 1 + 1 করলে যে কত হয়, 1 হয়, এরকম। তারপর জেএমপি, জেএমপি মানে কি, জাম্প। এগুলো কিন্তু কোড, এগুলো কোড, এগুলো লাগবে। জিএমপি মানে কি করা, জাম্প করা, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, জাম্প। তারপর আইএনপি, আইএনপি মানে ইনপুট, আইএনপি ইনপুট। আউট মানে আউটপুট। স্টপ, স্টপের হচ্ছে এসটিপি। এই কোডগুলা মুখস্থ রাখা জরুরি, পরীক্ষা আসতে পারে যে প্রোগ্রাম থামানোর জন্য কোনটি ব্যবহার করা হয়। অপশন দিল স্টপ, এসটিপি, তারপরে দিল জেএমপি, ডিআইবি। উত্তর কি দিবা, স্টপ না, উত্তর দিবা হলো এসটিপি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তো তো তোমাদের উচ্ছ্বাস ভাইয়া কিন্তু কিছুক্ষণ আগে কমেন্ট করছিল, তো যে মোহাম্মদ শোয়েব আলম উচ্ছ্বাস ভাইয়া কিন্তু আমার সহযোগী। ভাইয়া কি করবে, তোমাদের সি প্রোগ্রামিং এর লাস্টের যে টপিক গুলো আছে, যে কোড গুলো আছে, ওগুলা কিন্তু সব উচ্ছ্বাস ভাইয়া করাবেন। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা শিখলাম, সেটার সুবিধাটা কি, মানে এটা শিখে কি লাভ হইব আমার। ঠিক আছে, উত্তর হচ্ছে এখনকার যুগে কোনো লাভ নাই, কারণ এখনকার যুগে এগুলোর চাইতে অনেক হায়ার লেভেলের জিনিসপত্র আবিষ্কার হয়ে গেছে। এখনকার যুগে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখে কোনো লাভ নাই।
বাট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ তুমি 1950 সালে আবিষ্কার হয়েছিল, তখনকার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখলে এখনকার যুগে যেটা হইতে পারে, তুমি স্ট্রাকচারটা সম্পর্কে জানতে পারবা, যে কম্পিউটার স্ট্রাকচারটা কিরকম, সে ভিত্তি ভিত্তি কেমনে কাজ করে, সেটা তোমার একটা নলেজ গেইন হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। তো পরীক্ষা যদি আসে, এইটা অনুধাবনের জন্য আসবে সর্বোচ্চ। হ্যাঁ, এটা একটা অনুধাবনের জন্য আসতে পারে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের সুবিধাগুলো লিখো। তো চলো আমরা শুরু করে ফেলি। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম রচনা করা যান্ত্রিক ভাষার তুলনায় সহজ। খেয়াল করো, যান্ত্রিক ভাষা কোনটা ছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু একটু কঠিন ছিল 1.0 দিয়ে করা, ওইটার চাইতে সহজ হলো অ্যাসেম্বলি। প্রোগ্রাম রচনা করতে কম সময় লাগে। দেখো অ্যাসেম্বলিতে কিন্তু অ্যাড, জেএমপি মোটামুটি ইংরেজি ভাষার মতো, সো তোমার একটু তাড়াতাড়ি তুমি লিখতে পারবা, একটু তাড়াতাড়ি লিখতে পারবা। ঠিক আছে, সো এটা কিন্তু একটু কম সময় লাগে, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক সময় লাগতো। 1001 বিশাল বড় করে লিখতে হতো। মেমোরি অ্যাড্রেসে বিবরণের দরকার হয় না, ইয়াতেও কিন্তু দরকার হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজে কিন্তু মেমোরি অ্যাড্রেসে বিবরণ দরকার হয় নাই। প্রোগ্রাম পরিবর্তন করা সহজ। খেয়াল করো, মেশিন ল্যাঙ্গুয়েজে কি ছিল? প্রোগ্রাম কিন্তু সহজে পরিবর্তন করা যাইতো না, খুব কঠিন ছিল, কিন্তু এটাতে তুমি ইজিলি পরিবর্তন করতে পারবা। কেন? ইংরেজিতে লেখা, তাড়াতাড়ি চেঞ্জ করা যাবে। মেশিনের অভ্যন্তরীণ সম্পর্কে জানা যায়। হ্যাঁ, মেশিনটা কিভাবে কাজ করতেছে সেটা সম্পর্কে তুমি জানতে পারবা। এটাও কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে ছিল। সো আমরা মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে এইটার কিছু সাদৃশ্য পাইলাম এবং কিছু বৈসাদৃশ্য পাইলাম। আচ্ছা, এবার সামনে আগাই। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কিছু অসুবিধা পড়বো। অসুবিধা অলরেডি আমি বলছি, এটা কিন্তু আসলে কোড যে আমরা লিখবো, ঠিক আছে লিখবো ইংলিশ ভাষা দিয়ে, বাট তারপরও এটা প্রসেসটা একটু বড় থেকে যাবে। মেশিনের চাইতে ছোট, বাট অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে বড়, অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে কঠিন, অন্যান্য ল্যাঙ্গুয়েজের চাইতে মানে ভুলটা ডিটেক্ট করাও কঠিন। ক্লিয়ার? আচ্ছা, আমরা একটু পড়ি। প্রোগ্রাম রচনার সময় কি করতে হয়? প্রোগ্রামারকে মেশিন সম্পর্কে ধারণা থাকতে হয়। নাম্বার 2, ভুল ত্রুটি বের করাটা কষ্টসাধ্য ব্যাপার। দেখো, ভুল ত্রুটিটা বের করা সি প্রোগ্রাম বা অন্যান্য যে প্রোগ্রাম আছে না, ওগুলোর চাইতেও কঠিন। ভিন্ন ভিন্ন মেশিনে ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করতে হয়। মানে কি, তুমি ধরো একটা মেশিনে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখছো, আরেকটা মেশিনের জন্য ওটা তুমি ব্যবহার করতে পারতেছো না। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ঝামেলা, যে ভিন্ন ভিন্ন মেশিনের জন্য অ্যাসেম্বলি ভাষাটা ভিন্ন ভিন্ন হইতে হয়। তারপরে এটার জন্য একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়, কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে এটা প্রয়োজন হয় না। মেশিন ল্যাঙ্গুয়েজে ছিল কি, অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না। তাহলে একটা পার্থক্য পাই গেলাম। তারপর কি, সরাসরি মেশিন বুঝতে পারে না। মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে, বাট এটা কিন্তু সরাসরি মেশিন বুঝতে পারে না। সো এগুলা কিন্তু কি পার্থক্য হিসেবে ব্যবহৃত হবে। সো পরীক্ষা যদি পার্থক্য আসে, এই যে দেখো খুব সুন্দর করে পার্থক্যটা দেওয়া আছে বইয়ের মধ্যে, যে যান্ত্রিক ভাষা এবং অ্যাসেম্বলি ভাষার মধ্যে পার্থক্য। এতক্ষণ আমি যত কথাবার্তা বলছি সব এখানে দিছে। দেখো পার্থক্যের বিষয় কি, যান্ত্রিক ভাষার আগে সংজ্ঞা দিছে, অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞা দিছে। যান্ত্রিক ভাষার সংজ্ঞা কি? 0 এবং 1 দিয়ে যে ভাষাটা তৈরি হয়েছে সেটাই যান্ত্রিক ভাষা। আর অ্যাসেম্বলি ভাষার সংজ্ঞা কি? সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন ব্যবহার করে যে লিখিত ভাষা, সেটাই হলো অ্যাসেম্বলি ভাষা। সংজ্ঞা গেল। 2 নম্বরটা কি? প্রোগ্রামের রচনা। যান্ত্রিক ভাষা সংক্ষিপ্ত আকারে লেখা যায়, আর অ্যাসেম্বলি ভাষাটা খুব কম সময় রচনা করা যায়। দেখো কি বলছি, সংক্ষিপ্ত আকারে লেখা যায়, আর অ্যাসেম্বলি ভাষাটা কি খুব কম সময় লেখা যায়। এটা লিখবা 0101 এগুলো দিয়ে, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু অনেক বড় হয়ে যায়। 0101 দিয়ে লিখলে ওনারা সংক্ষিপ্ত বলতেছে, বাট এখানে সংক্ষিপ্ত বলতে বুঝাইতেছে যে 1 আর 0 খুব ছোট ছোট ডিজিট। হ্যাঁ, কিন্তু যখন তুমি পুরো ফুল প্রোগ্রাম লিখবা তখন কিন্তু এটা ঠিকই বড়। ওকে, এখানে সংক্ষিপ্ত বলতে বোঝাচ্ছে শুধুমাত্র 0 এবং 1 এটা সংক্ষিপ্ত, কিন্তু অ্যাড এডিডি এটা তো 3টা লেটার, একটু বড়, ওটা বুঝে যাচ্ছে, আর কিছু না। নির্ভর, এই ভাষা কম্পিউটার নির্ভর ভাষা, আর ওই ভাষাটা কি? এই ভাষাটা যন্ত্র নির্ভর ভাষা। দুইটা কিন্তু দুই জিনিস, একটা কম্পিউটার নির্ভর আর একটা হচ্ছে যন্ত্র নির্ভর। তারপরে কি? ভিন্ন ভিন্ন কম্পিউটার। তো তুমি যখন মেশিন ভাষায় লিখবা, যান্ত্রিক ভাষায় লিখবা, তখন কি হবে? একটা কম্পিউটারের ভাষা আরেকটা কম্পিউটারে তুমি ব্যবহার করতে পারতেছো না। আর এখানে কি বলছে? ভিন্ন ভিন্ন যন্ত্রের জন্য ভিন্ন ভিন্ন অ্যাসেম্বলি ভাষা ব্যবহার করা হয়। একই কথা, লাউ কত এটা একই কথা। ঠিক আছে, তো আমরা এখন কিছু এমসিকিউ করবো। এমসিকিউ গুলা কি কি? যে অ্যাসেম্বলি ভাষা হলো দ্বিতীয় প্রজন্মের ভাষা, এটা দিনাজপুর বোর্ড 2016 সালে আসছে। অ্যাসেম্বলি ভাষাটা কি? সাংকেতিক ভাষা, বিভিন্ন ধরনের ইংরেজি সংকেত দিয়ে আমরা বুঝাই থাকি। ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষার অ্যাকুমুলেটর খালি করার জন্য আমরা কোনটা ব্যবহার করে থাকি? সিএলআর। তাহলে এগুলো কিন্তু এক একটা এমসিকিউ, যে কোনটা কি কাজে ব্যবহার করে থাকি, কোনটা কি কাজে ব্যবহার করে থাকি, এগুলো এক একটা এমসিকিউ। ওকে, তো তোমাদেরকে অনেক কিছু দেখালাম, এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। আমাদের অ্যাসেম্বলি শেষ, তাহলে টোটাল কয়টা শেষ বলো দেখি? মেশিন শেষ, অ্যাসেম্বলি শেষ, দুইটা শেষ। এবার 3 নাম্বারটা চলে যায়। 3 নাম্বারটা কি ছিল বলো তো? 3 নাম্বারটা হলো মধ্যম স্তরের ভাষা। 4 নাম্বারটা কি? উচ্চ স্তরের ভাষা। ওকে, এখন আমরা চলে যাচ্ছি মধ্যম স্তরের ভাষা। তো প্রথম সুবিধাটা কি? এই ভাষায় লিখিত প্রোগ্রামটা বোঝা প্রোগ্রামারদের জন্য সহজ সাধ্য। তুমি এইটা
ওই অ্যাসেম্বলি চাইতে আরো ইজিলি বুঝবা, ইজি আছে এটা। তারপর কি যে কোনো ধরনের কম্পিউটার এটা নির্বাহ করা যায়। আগের গুলো এরকম ছিল না, আগের গুলা এক একটা মেশিনের জন্য এক এক রকম ভাবে লিখতে হইতো। কিন্তু মধ্যম স্তরের ভাষাটা এমন না। যেমন সি প্রোগ্রাম তোমার কম্পিউটার একরকম, আমার কম্পিউটার আরেক রকম কোড না। তো তোমার কম্পিউটারের জন্য যে রকম কোড লিখবা আমার কম্পিউটার সেম কোডই তো লিখতে হবে। সো এটা বলতে পারি যে মধ্যম স্তরের ভাষার জন্য তোমার কম্পিউটারটা কি সব জায়গার জন্য সেম কোড। ঠিক আছে, যে এই ভাষায় লিখিত প্রোগ্রাম বোঝা প্রোগ্রামের জন্য খুবই ইজি এবং যে কোনো ধরনের কম্পিউটারেই তুমি কাজটা চালাতে পারো। নাম্বার 3, একবার লিখিত প্রোগ্রাম পরবর্তীতে পরিবর্তন করা সহজ। তুমি যদি সি প্রোগ্রাম কোনো একটা ভুল করো সেটা ঠিক করাটা ইজি। তারপরে কি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে এবং ভুল সংশোধন করাটাও সম্ভব। কিন্তু মেশিন ভাষায় কিন্তু ভুল হইলে ভুলটা খুঁজে পাওয়াটা কঠিন। এবার আসো অসুবিধা। অসুবিধাটা কি? এই মেশিন এই মধ্যম স্তরের ভাষাটা ইউজ করার জন্য তোমার ট্রান্সলেটর লাগবে, মানে তুমি আসিফ মাহমুদ, ঠিক আছে, অথবা তুমি হচ্ছে তোমার এই যে ল্যাঙ্গুয়েজে কথা বলবা, যার সাথে কথা বলবা সেই ল্যাঙ্গুয়েজটা তুমি জানো না, তো এখন কি তোমার কাজ বন্ধ রাখবা? না, তুমি ট্রান্সলেটর ইউজ করবা। হ্যাঁ, তাহলে তুমি চায়না ভাষা ধরে কথা বলতে পারো না। এখন চায়না প্রেসিডেন্ট ধরো, সে চায়না বাদে অন্য কিছু পারে না, কিন্তু অন্য একজন লোক আছে সে চায়নাও পারে বাংলাও পারে, তুমি তার হেল্প নিবা। ঠিক আছে, তুমি ট্রান্সলেটরকে গিয়ে বলবা যে আপনি ওই প্রেসিডেন্টকে এটা বলে দেন। সে তো বাংলাও পারে, সে তো চায়নাও পারে, সে কি করবে? বাংলাকে চায়নাতে কনভার্ট করবে। আবার প্রেসিডেন্টও কি শুধু চায়না পারে, সে কি করবে? ট্রান্সলেটরকে জানাবে, ট্রান্সলেটর কি করবে? সেটাকে বাংলায় বলে দিবে। সেইভাবে ট্রান্সলেটর খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে। এখন মধ্যম স্তরের ভাষাটা আমরা জানি এটা আরো বেশি ইংরেজি, আরো বেশি সহজ বোঝার জন্য, কিন্তু কম্পিউটারের জন্য ইজি না। মানুষের জন্য বোঝাটা ইজি, বাট কম্পিউটারের জন্য ইজি না। ক্লিয়ার? কম্পিউটারের জন্য ইজি হচ্ছে 0 এবং 1। তাহলে অনুবাদক প্রোগ্রামের দরকার হয়, মানে কি তোমার ট্রান্সলেটর লাগবেই। তারপর 2 নাম্বারটা কি? এই ভাষা মেশিন সরাসরি বুঝতে পারে না। এটা একটু আগে বলছি যে 0 এবং 1 কিন্তু সে ইজিলি বুঝতে পারে, বাট এই ভাষাকে, সি প্রোগ্রাম ভাষাকে সে ইজিলি বুঝতে পারে না। হ্যাঁ, আচ্ছা, আমি বারবার সি প্রোগ্রাম কেন বলতেছি? কারণ মধ্যম স্তরে কিন্তু শুধুমাত্র সি প্রোগ্রাম না, আরো অনেক ভাষা আছে, আমরা কিন্তু পড়ছিলাম। হ্যাঁ, কিন্তু আমি সি প্রোগ্রাম বলতেছি কেন? কারণ আমাদের চ্যাপ্টার নামই সি প্রোগ্রামিং, সো এটা দিয়ে উদাহরণ দিলে ইজি হবে তোমাদের জন্য বুঝতে। প্রোগ্রাম নির্বাহ করতে মেশিন ভাষার তুলনায় বেশি সময় লাগে। বলছিলাম মেশিন ভাষা কিন্তু খুব তাড়াতাড়ি রান হয়, মানে তুমি লিখতে হয়তো সময় লাগবে, কিন্তু সেটা আউটপুটটা আসতে কোনো সময় লাগবে না, সাথে সাথে আসবে মেশিন ভাষায়। কিন্তু সি প্রোগ্রামের ভাষায় একটু বেশি সময় লাগে। তোমার মনে হতে পারে আল্লাহ একটু বেশি মনে হয় 1 মিনিট 2 মিনিট, না, মিলি সেকেন্ড পরিমাণ বেশি লাগে। এবং উচ্চতর ভাষার তুলনায় এই ভাষাটা কঠিন। মানে কি? উচ্চতর ভাষাটা আরো সহজ, তাহলে তাদের তুলনায় এটা একটু কঠিন। কিন্তু মেশিন ভাষা আর অ্যাসেম্বলির চাইতে এটা বেশ সহজ। সো এর মাধ্যমে আমাদের মধ্যম স্তরের ভাষাটাও শেষ। নেক্সট কি? উচ্চ স্তরের ভাষা। উচ্চ স্তরের ভাষাটা 2 রকম, একটা হচ্ছে তুমি সাধারণ কাজে ব্যবহার করতে পারো, আর একটা হচ্ছে বিশেষ কাজের জন্য ব্যবহার করতে পারো। সাধারণ কাজের গুলো কোনটা? জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, আর বিশেষটা কি? স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ। এখন আমরা দেখবো জেনারেল পারপাস কারা কারা আর স্পেশাল পারপাস কারা কারা, এগুলো এমসিকিউ তে আসে। রেডি? যেসব ভাষা সব ধরনের কাজের জন্য উপযোগী, মানে তুমি সবকিছু করতে পারবা, হ্যাঁ, সেগুলোকে আমরা কি বলতেছি? জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। এটার এক্সাম্পলটা কি কি? যেমন হচ্ছে কোবল, অ্যালগল, ফোরট্রান, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, কোবল, অ্যালগল, ফোরট্রান। তো আসতে পারে ফোরট্রানের মিনিং কি? হ্যাঁ, ফর্মুলা ট্রান্সলেটর, ট্রান্সলেটর। ঠিক আছে, এটা আমি কোন জায়গায় জানি দেখছিলাম, ইন্টারে বই দেখছি নাকি অন্য কোনো জায়গায় দেখছি আমি জানি না। হ্যাঁ, অ্যালগলটা অ্যালগোরিদম থেকে আসছে, অ্যালগোরিদম ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, কোবলটা মিনিং কি আমার জানা নেই, এটা নাই, এটা তোমাদের বই নাই। ফোরট্রানেরটা হয়তো আছে। উচ্চ স্তরের ভাষার যে ব্যবহার, কি কি কাজে ব্যবহার করা হয়? নাম্বার 1, বড় প্রোগ্রাম লেখার জন্য ব্যবহার করা হয়। নাম্বার 2, অনেক বড় ডাটাকে তুমি প্রসেস করার জন্য ব্যবহার করা হয়। হ্যাঁ, নাম্বার 3, যেসব ক্ষেত্রে প্রচুর মেমোরি দরকার সেসব ক্ষেত্রে সফটওয়্যার তৈরি করতে, বিভিন্ন ধরনের গেম তৈরি করতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, বিভিন্ন ধরনের বড় বড় সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করা হয়। জটিল গাণিতিক হিসাব করার জন্য যে সফটওয়্যার গুলো তৈরি করা হয় সেটার জন্য, ক্যালকুলেটর তৈরি করতে ব্যবহার করা হয়। অ্যাপ্লিকেশন প্যাকেজ সফটওয়্যার তৈরি করতে ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের অটোমেটিক প্রসেস কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। তার মানে এই যে তোমরা বৃহৎ যে ল্যাঙ্গুয়েজটা দেখতে পারো, উচ্চ স্তরে যে ভাষাটা দেখতে পারলাম, এর কাজগুলো সব হাই। সে বড় বড় জিনিসপাতি বানায়, সে বিভিন্ন সফটওয়্যার বানায়, এই উচ্চ স্তরের ভাষার মাধ্যমে কাজগুলো করে। তুমি কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে সফটওয়্যার বানাতে পারতেছো না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তুমি কোনো সফটওয়্যার বানাতে পারতেছো না। হ্যাঁ, মধ্যম স্তরের দিয়ে বানানো যায়, বাট তারপরে কঠিন আছে। বাট উচ্চ স্তরের ভাষা দিয়ে
একটা সফটওয়্যার বানানোটা খুবই ইজি। ওকে, তাহলে এর মাধ্যমে আমাদের উচ্চ স্তরেরটাও শেষ। আর উচ্চ স্তরের ভাষার সুবিধা কি? সুবিধাগুলো তো বুঝতে পারছো, যেটা খুবই সহজ হয় আর লিখতে কম সময় লাগে। বুঝতে সহজ, লিখতে সহজ, লিখতে কম সময় লাগে। নাম্বার 2, ভুল যদি হয়েও যায় তুমি কিন্তু খুবই ইজিলি সেটাকে কি করতে পারো, সংশোধন করতে পারো। প্রথমত হলো ভুল হওয়ার সম্ভাবনাটা কম, কারণ ওটা লেখাটা খুবই ইজি। আর ভুল যদি হয়েও যায় সেটাকে তুমি ইজিলি সংশোধন করতে পারো, যেমন চ্যাট জিপিটির ক্ষেত্রে মানে খুবই ইজি। তুমি এগুলো কিন্তু একদম উচ্চ স্তরের ভাষা, যে তুমি চ্যাট জিপিটি কে তুমি বলতেছো যে যে অমুক কাজটা করে দাও, তুমি কি নর্মাল ইংলিশে বলতেছো না, তুমি একটা ইনস্ট্রাকশন দিচ্ছ, একটা প্রোগ্রাম দিচ্ছ ওকে, দেন ওটা সেটা আউটপুটে দেখায় কিছু একটা দেখ। ধরো কয়েকটা আউটপুটে কিছু একটা দেখাইলো, তুমি কিন্তু চ্যাট জিপিটি কে বলতে পারো ইউ আর রং, ঠিক আছে, তুমি এটা বলতে পারো ইউ আর রং। তো এরকম করে আমরা ব্যবহার করতে পারি। তোমরা চাইলে বাসায় একটু মজা নিতে পারো চ্যাট জিপিটির সাথে। ধরো 2+5 ইজগুলো হোয়াট লিখবা, ও তোমাকে 7 দেখাবে, তো তুমি ওকে বলবা ইউ আর রং। হ্যাঁ, তখন ও হচ্ছে ক্ষমা চাইবে সে অ্যাপোলোজাইজড হবে এবং সে বলবে যে না 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 2+5 তো 8, এরকম কিছু একটা বলবে। অথবা তুমি বলে দিবা যে 2+5 = 8, ইউ আর রং, দেখো ও কনফিউজড হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে উচ্চস্তরের ভাষার ক্ষেত্রে তোমার কি সংশোধন করাটা ইজি। তারপরে কি নাম্বার 3, এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের ভিতরে সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নাই। মানে কি, তুমি যখন চ্যাট জিপিটির সাথে ইউজ করতেছো, তোমার কি জানার কোনো দরকার আছে চ্যাট জিপিটি কিভাবে আবিষ্কার করা হয়েছে, মানে ভিতরে কেমনে কোড করা হয়েছে, সফটওয়্যার ডেভেলপাররা কেমনে করছে, তোমাকে জানার কোনো দরকার আছে? কম্পিউটার সম্পর্কে জানার কোনো দরকার আছে? জানা নেই, জানার কোনো দরকারই নেই, ঠিক আছে। এই তারপরে কি, তারপরে হলো এক মডেলের কম্পিউটারে লিখিত প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে চলে। তো তুমি এক ধরনের কম্পিউটারে একটা কাজ করলা, অন্য ধরনের কম্পিউটারে কিন্তু তুমি ওই কাজটা করতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এই হলো গিয়ে সুবিধা। অসুবিধাগুলো এখন আমরা পড়বো। অসুবিধা, অসুবিধাটা হচ্ছে এটা সরাসরি কম্পিউটারের সাথে কানেক্টেড না। মানে কি, এই শব্দের মিনিং, এটা মিনিং হলো এটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ আগে কনভার্ট করতে হয়। উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজে কি করতে হয়, মেশিন ল্যাঙ্গুয়েজ 0, 1 এগুলোতে কনভার্ট করতে হয়। সো নিশ্চয়ই এটার জন্য তোমার কি লাগবে, বিভিন্ন ধরনের হাই লেভেলের সফটওয়্যার কম্পাইলার লাগবে। হ্যাঁ, এই যে অনুবাদক লাগবে, তোমাকে অনেক ধরনের অনুবাদক ব্যবহার করতে হবে, কম্পিউটারকে বুঝাই দিতে হবে। তোমার মানুষের জন্য বুঝাই ইজি, বাট কম্পিউটারের জন্য বুঝাই ইজি না। এবং এটার জন্য অনেক মেমোরি লাগে, অনেক বেশি মেমোরি লাগে। তুমি বড় বড় কাজ করতেছো, তোমার অবশ্যই মেমোরি বড় বড় দরকার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চলে যাব বিভিন্ন ধরনের পার্থক্যতে। হ্যাঁ, এই অ্যাসেম্বলি ভাষা যে আমরা শিখলাম এবং উচ্চস্তরের ভাষা যে আমরা শিখলাম সেটা পার্থক্য। তো তোমরা একবার রিডিং দাও। আমি আবারও বলি, এই ক্লাসগুলোতে ক্লাসে অনেক কিছু শেষ করে ফেলবো। হ্যাঁ, তোমরা এখন একবার রিডিং দাও। আমি একটু পানি খেয়ে আসি, তোমরা একবার রিডিং দাও।
আচ্ছা, আসলে একটা ক্লাসে এত বেশি থিওরি আমি কখনো পড়াই নাই, আমি তো হচ্ছে বেশি বেশি শুধু ম্যাথ করাই। হ্যাঁ, তো থিওরিও পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, ক খতে নয়তো পোলাপাইনটা ধরা খেয়ে যায়। এই জন্য হচ্ছে থিওরি আজকে অনেক পড়ালাম, অনেক পক পক করলাম। অন্য ক্লাসে এত বেশি পক পক করা লাগে না, কারণ অন্য ক্লাসে লেখা থাকে বেশি। এই জন্য অনেক গলা শুকিয়ে গেছিল। যাই হোক, পানি খেয়ে নিছি। এখন আমরা আবার পড়ায় ব্যাক করি। তো আমাদের প্রশ্নটা কি? প্রশ্নটা হলো যে অ্যাসেম্বলি যে ভাষাটা আমরা শিখলাম, সবার প্রথমে কি ছিল? মেশিন ভাষা। 2 নম্বরে কি ছিল? অ্যাসেম্বলি ভাষা। 3 নম্বরে কি ছিল? মধ্যম স্তরের ভাষা। এবং 4 নম্বরে উচ্চ স্তরের ভাষা। এখন প্রথম যেটা ছিল মেশিন ভাষা, ওটা নিয়ে আমরা কোনো পার্থক্য পড়তেছি না। আমরা পার্থক্য আগে পড়তেছি কোনটা? 2 নম্বর যেটা ছিল অ্যাসেম্বলি ভাষা, এবং 4 নম্বর যেটা ছিল উচ্চ স্তরের ভাষা, সেটা আমাদের পার্থক্য। ক্লিয়ার? আমরা কোনটা পড়বো? 2 নম্বরটা আর 4 নম্বরটা। 2 নম্বরে কি? অ্যাসেম্বলি ভাষা, আর 4 নম্বরটা কি? উচ্চ স্তরের ভাষা। এটা পার্থক্যটা আগে পড়বো। রেডি? যে সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন, আমরা কিন্তু ওটা পড়ে ফেলছি, মেশিন এবং অ্যাসেম্বলির মধ্যে পার্থক্যটা পড়ছি একটু আগে। এখন পড়বো অ্যাসেম্বলি এবং উচ্চ স্তরের। সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্ন বা নেমোনিক কোড দিয়ে লিখিত ভাষাকে আমরা অ্যাসেম্বলি ভাষা বলতেছি। তার মানে সংজ্ঞাটা দিছে, এটা আগে অলরেডি সংজ্ঞাটা পড়াইছি। এবার আসো উচ্চ স্তরের ভাষার সংজ্ঞা, যে ইংরেজি ভাষা ব্যবহার করে যে প্রোগ্রাম তৈরি করা হয় সেটা উচ্চ স্তরের ভাষা। গেল একটা। 2 নম্বরটা কি? এই ভাষার ভুল সহজে নির্ণয় করা যায় না। এর জন্য আমি এটাকে কঠিন বলছিলাম, অ্যাসেম্বলি ভাষাটা কঠিন, কিন্তু উচ্চ স্তরের ভাষাটা সহজ আছে। কেন? তুমি ইজিলি এটা ভুলটা নির্ণয় করতে পারো। হ্যাঁ, এই ভাষার ভুল নির্ণয় করা সহজ। 2টা গেল। 3 নম্বরটা কি? এই ভাষা যন্ত্র নির্ভর ভাষা। আর এই ভাষাটা কি? ব্যবহারকারী নির্ভর ভাষা। যেমন চ্যাট জিপিটি কিন্তু তুমি ব্যবহার করতে পারো তোমার মন মতো, এটা ব্যবহারকারীর উপর ডিপেন্ড করতেছে, তুমি কি দিয়ে ব্যবহার করতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে না। কম্পিউটার দিয়েও চ্যাট জিপিটি চালানো যায়, মোবাইল দিয়েও চালানো যায়। ঠিক আছে? আচ্ছা, যদিও চ্যাট জিপিটি ডিরেক্টলি কোনো ল্যাঙ্গুয়েজ না, তোমাদের উদাহরণ হিসেবে আমি দিচ্ছি, উচ্চ স্তরের ভাষার সাথে সেটা মিল আছে। তুমি ওকে ইংলিশে কিছু একটা বলবো, করে দিবে, এটা উচ্চ স্তরের ভাষার সাথে মিল আছে। তারপর দেখো, ভিন্ন ভিন্ন যন্ত্রের জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা ভিন্ন ভিন্ন হয়, কিন্তু উচ্চ স্তরের ভাষাটা কিন্তু একই প্রোগ্রাম দিয়ে তুমি সব জায়গায় চালাতে পারবা। মানে কি? তুমি ধরো চ্যাট জিপিটি বললা যে কোন একটা কাজ দিয়ে দিলা, যে রাইট আ কোড ফর অমুক, তো তুমি এটা যদি কপি পেস্ট করে অন্য কম্পিউটার দিয়েও রান করো, রিপ্লাই তো সে দিবে। বুঝতে পারতেছো? সো তোমার যদি কম্পিউটার ডিফারেন্ট হয় তাও কোনো সমস্যা নাই, উচ্চ স্তরের ভাষা চালানো যাবে। তো নেক্সট হলো কি? মেশিন ভাষা এবং উচ্চ স্তরের ভাষার মধ্যে পার্থক্য, মানে 1 নাম্বারটা আর 4 নাম্বারটার মধ্যে পার্থক্য। নাম্বার 1, মেশিন ভাষাটা কি? সরাসরি কম্পিউটার বুঝতে পারে, কিন্তু এটা সরাসরি কম্পিউটার বুঝতে পারে না। আচ্ছা, তাহলে মেশিন ভাষার জন্য নিশ্চয় কোনো ট্রান্সলেটর কোনো দরকার নাই, যেহেতু সে সরাসরি বুঝতে পারে। যেমন ডক্টর ইউনুস এবং অন্য দেশের প্রধানমন্ত্রী, তারা সরাসরি কমিউনিকেট করতে পারে ইংলিশের মাধ্যমে। কিন্তু উচ্চ স্তরের ভাষার ক্ষেত্রে এটা হবে না। যেমন আসিফ মাহমুদ, সে কি করতেছে? সে ধরো ইংলিশটা সে পুরোপুরি বলতে পারতেছে না, এর জন্য তার একজন ট্রান্সলেটর দরকার হয়। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আসিফ মাহমুদ হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তারপর 3 নাম্বার, মেশিন ভাষার প্রোগ্রামারকে কম্পিউটারের লজিক্যাল গঠন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হয়। তার মানে তোমার কম্পিউটারের ইন্টারনাল স্ট্রাকচার যদি তুমি না জানো, তাহলে কোন জায়গায় 1 দিবা কোন জায়গায় 0 দিবা তুমি জানতে পারবা না। কিন্তু উচ্চ স্তরের ভাষার ক্ষেত্রে কি হয়? কম্পিউটার লজিক্যাল গঠন সম্পর্কে তোমার জ্ঞান না থাকলেও হবে। ওই যে বললাম, তুমি চ্যাট জিপিটির সাথে কথা বলতেছো, কিন্তু চ্যাট জিপিটি কেমনে বানানো হয়েছে, সফটওয়্যারটার ডেভেলপার কারা কারা, তোমার জানারও প্রয়োজন নাই, তুমি নর্মালি ইউজ করে ফেলবা। 4 নাম্বার, এই ভাষা লেখাটা কিন্তু খুবই কঠিন, আর টাইমও কিন্তু বেশি লাগে, দেখছো, সময় সাপেক্ষ। আর উচ্চ স্তরের ভাষাটা লেখা কিন্তু খুবই সহজ, আর তোমার বেশি একটা সময় লাগে না, তুমি বলবা এটা করো, লগে লগে করে দিবে, ব্যাপারটা এরকম। তারপরে কি? 5 নাম্বার, সরাসরি বাইনারি ভাষা এটা লেখা হয়। ঠিক আছে? যে 0 1, এটা কিন্তু বাইনারি ভাষা লেখা হয় না, লেখা হয় ইংলিশ ভাষা, মানুষের নর্মাল ভাষা। কিন্তু এটার ইন্টারনাল যে কাজগুলো করে থাকে সেটা কিন্তু বাইনারিতে আমরা রূপান্তর করে আনি। ওই যে বললাম না, ট্রান্সলেটর, ওইটা। এবং সর্বশেষ কি? কম পরিমাণ লজিক এবং মেমোরি লাগে, কিন্তু এরা যেহেতু অনেক হাই হাই জিনিসপাতি চলে, এখানে হাই হাই মেমোরিও লাগবে, সেখানে মেমোরিটা অনেক বেশি লাগবে, এবং টাইমটাও, নির্বাহ টাইমটা বেশি হবে। ঠিক আছে? তোমার লিখতে বেশি টাইম লাগবে না, কিন্তু আসতে একটু সময় লাগবে। এই ইয়ার চাইতে মেশিন ল্যাঙ্গুয়েজে তোমার অনেক সময় গোলা ফেলো, যে এই সময়গুলা নিয়ে, যে ভাইয়া আপনি বলতেছেন সময় বেশি লাগে, এই বেশিটা অত বেশি না, এগুলো মিলি সেকেন্ড। নেক্সট, চতুর্থ প্রজন্মের ভাষা বা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি কি আছে? তোমাদের হলো উদাহরণগুলো আগে ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে। কি কি আছে? এসকিউএল, চতুর্থ ল্যাঙ্গুয়েজ কারা কারা? স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা একটা। তারপরে কি আছে? ওরাকল, তারপরে নোমাদ, হ্যাঁ ওরাকল আছে, নোমাদ আছে,
RPG3 আছে, এই RPG3 দিয়ে গেমস বানায়, এই যে এটা দিয়ে গেমস বানায় RPG3 দিয়ে, ঠিক আছে। RPG3 আছে, তারপরে কি আছে, ফোকাস আছে, তারপরে কি আছে, ইন্টেলেক্ট, BPM। এগুলো ম্যাক্সিমাম দিয়ে অনেক ধরনের সফটওয়্যার বানায়, গেম বানায়। ওকে, এগুলো গেল, তোমাকে মুখস্থ রাখতে হবে। চতুর্থ প্রজন্মের ভাষার সুবিধাগুলো কি কি, ওই আগের মতোই, যে তোমার হচ্ছে খুবই ইজি, বোঝাটা খুবই ইজি, কোনো ভুল হইলে সেটা বের করা ইজি, তারপরে প্রোগ্রাম ইংলিশে লিখে, আমার ওই কম্পিউটার সম্পর্কে খুব একটা জানার দরকার নাই, তারপরে হচ্ছে কোনো ভুল হইলে আমরা তাড়াতাড়ি খুঁজে বের করতে পারি, এগুলাই এগুলাই, ঠিক আছে। তুমি তোমার চিন্তা ভাবনা খুব ইজিলি ব্যবহার করতে পারবা। আর অসুবিধাগুলো মানে মোট কথা হচ্ছে টিকটকে আমরা যা পড়ছি এগুলো এই পেজে আবার রিপিট হয়েছে। এবার আসলে পঞ্চম প্রজন্মের ভাষা, মানে চতুর্থ প্রজন্মটা কি উচ্চ স্তরের, এটাই তো ছিল উচ্চ স্তরের ভাষা, তাই না? আমরা তো এত উচ্চ স্তরের ভাষাই পড়ে আসছি। মানে উচ্চ স্তরের ভাষাকে দুই ভাগে ভাগ করতেছে, একটা হলো চতুর্থ প্রজন্ম, একটা পঞ্চম প্রজন্ম। তো দুইটা তো মোটামুটি কাছাকাছি, তাই না? এই আর কি। তাহলে পঞ্চম প্রজন্মের জন্য তুমি এই দেখো বই তেমন কিছু একটা নাই, ও মাত্র 3 চ্যানেল লেখা আছে, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, এটা পুরোপুরি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে প্রোলগের মাধ্যমে তুমি কি এই কাজটা করতে পারো। হ্যাঁ, তাহলে পরীক্ষা আসতে পারে যে 5GL এর উদাহরণ কোনটি, উত্তর কি দিবা? 5GL এর উদাহরণ হলো OPS5, এটা MCQ আসতে পারে বোর্ডে। তারপর 5GL এর আরেকটা উদাহরণ কি, মার্কারি, মুখস্থ করে নাও, ক্লাসে মুখস্থ করে ফেলো, মার্কারি, তারপরে কি OPS5 এবং প্রোলগ, মার্কারি, OPS5 এবং প্রোলগ, এগুলো কি 5GL, এগুলো কি 5GL। তাহলে 5GL আমরা শিখলাম। এবার চলো কিছু MCQ শিখি। পঞ্চম প্রজন্মের ভাষা কোনটি? দেখছো কইছিলাম না আসতে পারে, আইসা পড়ছে অলরেডি, কুমিল্লা বোর্ড 2019 সালে আসছে। যে কম্পিউটার প্রজন্মের ভাষা কোনটি? OPS5, কোথায় আসছে? কুমিল্লা বোর্ড 19, এই যে OPS5। স্বাভাবিক ভাষা কোনটি? 5GL, এটা কোথায় আসছে? যশোর বোর্ড। হ্যাঁ, স্বাভাবিক ভাষা কোনটা? 5GL, স্বাভাবিক ভাষা কোনটা? 5GL। আচ্ছা, নেক্সট, অনুবাদক প্রোগ্রাম, ওই যে ট্রান্সলেটর আমি বারবার বলতেছি, এটি কি? এটা হচ্ছে ধরো ও হলো আসিফ মাহমুদ, তোমরা ভাইবো না, ভাই বারবার আসিফ মাহমুদ কইতেছে কি লাগে, হায় হায়, ও কি কম যোগ্যতা সম্পন্ন? আমি তোর যোগ্যতা নিয়ে কিছুই বলতেছি না, ও তো মানে খুব সেরা সেরা কাজগুলো করেই বাংলাদেশকে স্বাধীনতা আনতে অনেক ভূমিকা রাখছে। আমি বলতেছিলাম যে একটা সরকারি কাজের জন্য ওরা কিন্তু বসছিল, তখন তারা ট্রান্সলেটর রাখছে। আর ট্রান্সলেটর রাখাটা খারাপ কিছু না। রোনালদো ও নিজেও ইংলিশ করতে পারে না ঠিক মতো, ঠিক আছে। মেসি ও ঠিক মতো বলতে পারে না, ওরা ওদের ভাষাতেই কথা বলে, স্প্যানিশ ভাষায় কথা বলে, আর যখন ইংলিশে কথা বলা লাগে তখন তার ট্রান্সলেটর রাখে। এত বাগা বাগা জিনিসটা পারে না। তো এখন ওরা তো খুবই ছোট, আসিফ মাহমুদ আমার চেয়েও ছোট বয়সে, ঠিক আছে। আস্তে আস্তে দেখবা তারা খুব বড় বড় হচ্ছে কাজগুলো তারা করতে পারবে। আচ্ছা, তাহলে কি করবে? আসিফ মাহমুদ কি করতে চায়? সে হচ্ছে ধরো চায়নার একজন প্রেসিডেন্টকে কোন একটা জিনিস কথা বলতে চায়, এখন সে সরাসরি এটা বলতে পারতেছে, সে কি করবে? আগে একজন ট্রান্সলেটরকে বলবে, দেন ট্রান্সলেটর সেটা বলে দিবে, ঠিক আছে। তো সে সরাসরি বলতে পারতেছে না। ওকে, এই হলো একটা ট্রান্সলেটরের কাজ। আমি আমার মতো করে বুঝাইলাম। এবার চলো আইসিটির ভাষায় আমরা বুঝি। আইসিটির ভাষায় অনুবাদক হলো 3 প্রকার। অনুবাদক কয় প্রকার? 3 প্রকার। কি কি? নাম্বার 1 অ্যাসেম্বলার, নাম্বার 2 কম্পাইলার, এবং নাম্বার 3 ইন্টারপ্রেটার। হ্যাঁ, এগুলো আমি আমার মতো করে বুঝাবো। অনুবাদক প্রোগ্রাম 3 প্রকার। সবার প্রথমে কি শিখবো বলো তো? কি বলো দেখি? অ্যাসেম্বলার। দেখো নামটা কি পরিচিত লাগে? হ্যাঁ, ওই যে অ্যাসেম্বলি আছে না, ওইখান থেকে আসছে। তাহলে অ্যাসেম্বলারের কাজ কি? অ্যাসেম্বলারের কাজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ রান করা, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ রান করা, এটাই হচ্ছে অ্যাসেম্বলারের কাজ। 2 নম্বরটা কি? কম্পাইলার। দেখো কম্পাইলারের কাজ হলো ও কম্পাইল করে, হ্যাঁ, ও কম্পাইল করে, ও ইন্টারপ্রেটই করতেছে, এক ভাষা থেকে আরেক ভাষায় নিচ্ছে, তবে ও একসাথে করে পুরা কাজটা। ধরো তোমাকে আমি বললাম, এই তুমি আজকে বায়োলজি পড়বা, তুমি আজকে কেমিস্ট্রি পড়বা, তুমি আজকে ম্যাথ পড়বা একদিনের মধ্যে। তুমি ধরো সবগুলা পড়া তারপর আমার কাছে পড়া দিলা, তাহলে তুমি হইলা কম্পাইলার, ঠিক আছে। মানে সবগুলো একসাথে করে যদি কোনো আউটপুট দেখায় সেটা কম্পাইলার। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, সব একসাথে রান করলে, সব একসাথে রান করে, এটা ওর বৈশিষ্ট্য, ঠিক আছে। তোমরা বাসায় রিডিং করে নিবা, আমি আমার মতো করে বেসিক বুঝে দিতেছি। তাহলে কম্পাইলার কি, এটা ক্লিয়ার। এবার লাস্টে আসো ইন্টারপ্রেটার। লাস্টেরটা কি? ইন্টারপ্রেটার। ও আবার কাজ করে ঠিক আছে, কিন্তু একবারে সব করে না, ও এক লাইন করে। মানে ধরো আমি তোমাকে আজকে পড়া দিলাম যে এই পেজে সব কটা আমাকে পড়া দিবা, তুমি একবারে সব পড়া দিবা না, তুমি এক লাইন পড়বা তারপর আমার পড়া দিবা, এক লাইন পড়বা আমার পড়া দিবা,
ঠিক আছে, তো এটাই হচ্ছে ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার কিছু অসুবিধা আছে, তাহলে এটা কি দাঁড়ালো, এক লাইন, লাইন বাই লাইন আউটপুট দেখা, তাহলে আমরা এটাকে কি বলবো, লাইন বাই লাইন রান করে, লাইন বাই লাইন রান করে। তাহলে এটা কিছু সুবিধা আছে অসুবিধা আছে, ইন্টারপ্রেটার সুবিধা আছে অসুবিধা আছে, কম্পাইলার সুবিধা আছে অসুবিধা আছে, আর অ্যাসেম্বলার তো শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জন্য ব্যবহার করে থাকো। পরীক্ষায় এটা অনেকবার আসছে যে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মধ্যে পার্থক্য লিখো, আমি বুঝিয়ে দিচ্ছি, একটু পরে বুঝিয়ে দিব। ঠিক আছে, অ্যাসেম্বলারের কাজ কি কি? হ্যাঁ, নাম্বার 1, অ্যাসেম্বলারের কাজ হচ্ছে নেমোনিক কোডকে মেশিন ভাষায় অনুবাদ করা। ওই যে আমরা অ্যাড, সাব, জাম্প, জেএমপি লিখতাম, তো ওই নেমোনিক, ওগুলো নেমোনিক কোড, ওগুলাকে আমরা কিসে কনভার্ট করবো, ওই যে বাইনারিতে 1001, হ্যাঁ, মেশিন ভাষায় রূপান্তর করবো। এটাই হলো অ্যাসেম্বলারের কাজ। অ্যাসেম্বলারের কাজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ। নাম্বার 2, অ্যাসেম্বলি অ্যাড্রেসকে মেশিন ভাষায় লেখা অ্যাড্রেসে পরিণত করা, হ্যাঁ, অ্যাড্রেসটা চেঞ্জ করে দেওয়া। নাম্বার 3, প্রোগ্রামে কোনো ভুল থাকলে সে এরর মেসেজটা দেখানো। নাম্বার 4, সব নির্দেশ ও ডেটা প্রধান মেমোরিতে রাখা, কোন মেমোরিতে, প্রধান মেমোরিতে রাখা। নাম্বার 5, প্রত্যেকটা নির্দেশনা পরীক্ষা করে দেখা, ঠিক না থাকলে তা জানানো, হ্যাঁ, যে তোমার যদি কোনো ভুল থাকে সেটা ও জানায় দেয়, এই হচ্ছে ওর কাজ। ওকে, তো আমরা হচ্ছে এখন কি শিখবো, আমরা এখন শিখবো হলো পার্থক্য। কার কার পার্থক্য, এটা হলে আমাদের আজকে ক্লাস শেষ। পার্থক্যটা হচ্ছে কার কার বলতো, কম্পাইলার, কম্পাইলার এর সাথে আমরা পার্থক্য লিখবো কার, ইন্টারপ্রেটারের, ইন্টারপ্রেটার। তাহলে সবার প্রথম পার্থক্যটা কি বলতো, প্রথম পার্থক্যটা হবে সংজ্ঞা। তোমরা বই থেকে একবার পড়ে নিবা সংজ্ঞা, এই সংজ্ঞাটাকে পার্থক্য সে দিয়ে দিবা। দ্বিতীয় কি লিখবা, দ্বিতীয়টা হচ্ছে কম্পাইলার কি ছিল, কম্পাইলার একবারে সব করে, একবারে সব আউটপুট দেখো, ঠিক আছে, সব একসাথে রান করে। তাহলে এখানে এভাবে লিখে ফেলবা যে সব একসাথে রান করে। আমি কিন্তু অল্প অল্প সব লিখে দিচ্ছি, তোমরা বই পড়বা, বই পড়ে বইয়ের ভাষা লিখবা, আমি আমার মতো করে ছোট ছোট করে লিখে দিচ্ছি। আর ও কিন্তু সব একসাথে রান করে না, ও লাইন বাই লাইন, লাইন বাই লাইন রান করে। এখন তুমি যদি পরীক্ষা লেখা দাও লাইন বাই লাইন রান করে হইব, তোমরা একটু বইয়ের ভাষায় লিখবা যে একটি লাইন পর আরেকটি লাইন কি করে রান করে, ইংলিশ হয়ে যাচ্ছে, রান করে না লেখা তুমি লিখবা কি করে, আউটপুট দেখায়, ঠিক আছে, বা কাজ করে, এভাবে দিবা। এটা গেল। এখন কম্পাইলার কিন্তু একসাথে সব করতেছে, সো তোমার কিন্তু খুব একটা সময় লাগবে না, তাহলে সময় কম লাগে, তাহলে আমরা এখানে কি বলবো, এখানে যে কাজটা করবা সেই কাজটার ক্ষেত্রে সময় কম লাগতেছে, হ্যাঁ, পুরো প্রোগ্রাম রান করতে কম সময় লাগে। কিন্তু এখানে এক লাইন করো, এক লাইন করা হয়তো এর জন্য সময়টা বেশি লাগে, তাহলে এটার জন্য সময় কি হবে, বেশি লাগে, এটার জন্য সময় কি হবে, বেশি লাগে। তারপরে এটার ক্ষেত্রে হবে কি, সব কয়টা এরর একসাথে দেখাবে, সব এরর একসাথে দেখাবে, সব এরর একসাথে দেখায়, বাট ওইখানে একসাথে দেখায় না, একসাথে দেখায়। আর ওইখানে কি হয়, লাইন বাই লাইন এরর দেখায়, হ্যাঁ, লাইন বাই লাইন এরর দেখায়, ঠিক আছে। সো আর কিছু লাগবে না অনুধাবনের জন্য, 3-4টা পয়েন্টই এনাফ। তারপর আমি রিকমেন্ড করবো বইটা একবার পড়বা, হ্যাঁ, বই পড়ার কোনো বিকল্প মানে, তাহলে 1, 2, 3, 4টা পয়েন্ট হয়ে গেল। এটার বাইরেও যদি তুমি কিছু লিখতে চাও, হ্যাঁ, ধরো গতে দিয়ে দিল, তখন তো বিপদে পড়ে যাবে, তখন মাত্র 4টা পয়েন্ট দিলে তো হইব না, মিনিমাম তো 5-6টা পয়েন্ট দিতেই হবে, তখন সেক্ষেত্রে তোমরা বই থেকে একটু করে নিবে। তো আমি এখন তোমাদের কাছ থেকে বিদায় নিব। আজকে আমাদের ছিল ক্লাস 1, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস আবার হাজির হব। নেক্সট ক্লাস তোমার রুটিনটা দেখো, আগামী কবে, পরশুদিন, তাই না? চলো রুটিনটা একটু দেখি, হ্যাঁ, নেক্সট ক্লাসটা কোথায়, এই যে আমরা এই গ্রুপে যাব। তোমরা গ্রুপে যাওয়ার পর একটুখানি এদিক গেলেই পেয়ে যাবা রুটিনটা। এই যে দেখো রুটিন, 10 তারিখ সি প্রোগ্রামিং 1, হ্যাঁ, তারপরে 12 তারিখ সি প্রোগ্রামিং 2। সো ইনশাল্লাহ 12 তারিখ আবার দেখা হচ্ছে রাত 9টায়। তো আশা করি তোমরা সবাই থাকবা। ভাইয়া কিন্তু ফ্রিতে পড়াচ্ছে, এটা টোটালি ফ্রি। আর এগুলো পড়ানো আরো বেশি কঠিন, ফিজিক্স এর ম্যাথ করানোর চাইতে এগুলো পড়ানো আরো কঠিন। কেন? থিওরি ভরা, থিওরি গুলো বুঝানো ফিজিক্সের ম্যাথ করানোর চাইতে কঠিন। সো আমি বিনামূল্যে তোমাদের জন্য এটা করতেছি। তোমরাও একটু চেষ্টা করবা ভাইয়াকে রেসপন্স দিতে, ক্লাসে উপস্থিত থাকতে, লাইভে কমেন্ট করতে, তোমার ফ্রেন্ডটাকে মেনশন দিয়ে বলবা ক্লাস করি একলগে। যত বেশি স্টুডেন্ট দেখবো আমি লাইভে, আমার কিন্তু ইন্সপায়ারেশন কাজ করবে ভিতরে। সো আশা করি তোমরা পুরোপুরি বুঝতে পারছো। বাসায় বেশি বেশি করে কখ পড়ো, হ্যাঁ, এতক্ষণ যা পড়লাম
গ ঘ কম ছিল, ক খই সবচেয়ে বেশি এবং এমসিকিউ সবচেয়ে বেশি। তো সবাইকে নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।